এত রাতে তুমি অনলাইনে কি করছিলে? আমি তো ঘুমাচ্ছিলাম। মিথ্যা বলা শিখেছো দেখছি। আমি নিজে দেখেছি তুমি অনলাইনে ছিলে। ও আচ্ছা, ওই সময় আমি তানিশের সাথে কথা বলছিলাম। তানিশার সাথে এত রাতে কি এমন জরুরি কথা? মেয়েদের অনেক পার্সোনাল কথা থাকে, সব কি তোমাকে বলতে হবে নাকি? আরহাম আয়রার হাত দুটো ধরে নিজের দিকে টেনে নিল। আয়রা আরহামের বুকের সাথে ধাক্কা খেয়ে চমকে উঠল। ঘরের ভেতর নিভু নিভু আলো জ্বলছে। আরহামের চোখের দিকে তাকিয়ে আয়রার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে জানে আরহাম রেগে আছে, কিন্তু এই রাগী মানুষটার চোখের গভীরে যে অদ্ভুত এক নেশা আছে, সেটা আয়রাকে বারবার পাগল করে দেয়। আরহাম খুব শক্ত করে আয়রার কোমর জড়িয়ে ধরল। আয়রার শ্বাস দ্রুত হয়ে আসছে। সে আরহামের বুকের স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে। আরহামের উষ্ণ নিঃশ্বাস আয়রার ঘাড়ে এসে পড়ছে। আয়রা চোখ বন্ধ করে ফেলল। তুমি কি ভুলে গেছো তুমি এখন কার বউ? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। আমার নিজের ঘরে নিজের বউকে আদর করব, এতে কে কি দেখবে? আরহাম আয়রার ঘাড়ের কাছে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আয়রা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। তার পুরো শরীর কেঁপে উঠল। সে আরহামের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। আরহামের একটা হাত আয়রার পিঠের ওপর দিয়ে স্লাইড করে নিচে নেমে এলো। আয়রা নিজেকে আরহামের সাথে আরও সঁপে দিল। তাদের মাঝে এখন আর কোনো দূরত্ব নেই। বেশ কিছুক্ষণ পর আরহাম আয়রাকে ছেড়ে দিল। আয়রার মুখ লজ্জায় লাল হয়ে আছে। সে আরহামের দিকে তাকাতে পারছে না। কাল ভার্সিটিতে গিয়ে একদম সোজা হয়ে ক্লাস করবে, কোনো দুষ্টামি যেন না দেখি। তুমি ক্লাসে এত রাগে কেন থাকো? আমার তো ভয়ে জান শেষ হয়ে যায়। কারণ ওখানে আমি তোমার শিক্ষক আর তুমি আমার ছাত্রী। সেখানে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, এটা মাথায় রাখবে। আরহাম কথাগুলো বলে ওয়াশরুমের দিকে চলে গেল। আয়রা বিছানায় বসে রাগে ফুঁসতে লাগলো। এই লোকটা এত আনরোম্যান্টিক কেন? একটু আগেই তো কত রোম্যান্স করছিল, আর এখন আবার হিটলার হয়ে গেল। আয়রা বালিশে মুখ গুজে মনে মনে আরহামকে বকতে শুরু করলো। খবিস একটা, নিজের বউকে কেউ এত শাসন করে? ভার্সিটিতে গেলে আমাকে তো চিনতেই পারেন না, এমন ভাব করো যেন আমি তার কেউ না। সকালবেলা ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। আরহামের আব্বু রায়হান সাহেব খবরের কাগজ পড়ছেন। আম্মু সালমা বেগম সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। আরহামের বড় ভাই রাকিব আর তার স্ত্রী সীমাও এসে বসে আছে। আয়রা একটু দেরিতে ঘুম থেকে উঠেছে। সে তাড়াহুড়ো করে এসে চেয়ারে বসলো। আরহাম আগে থেকেই রেডি হয়ে বসে আছে। আয়রাকে দেখে সে চোখ পাকিয়ে তাকালো। কি রে মা, তোর এত দেরি হলো কেন আজ? আম্মু কাল রাতে ঘুম আসতে অনেক দেরি হয়েছিল, তাই সকালে উঠতে পারিনি। তা রাতে এত দেরি করে ঘুমানোর কারণ কি? দেবরজি কি ঘুমোতে দেয়নি নাকি? সীমা ভাবির কথা শুনে আয়রা বিষম খেলো। সে তাড়াতাড়ি পানি খেলো। আরহাম কোনো কথা না বলে চুপচাপ নিজের নাস্তা শেষ করে, তার মুখে কোনো ভাবান্তর নেই। সীমা ভাবি বাঁকা হেসে আয়রার দিকে তাকিয়ে আছে। সে ভালো করে জানে এই দুজনের ভেতরে ভেতরে কি চলে। সীমা, তুমি ওকে এভাবে খেপাচ্ছ কেন? বেচারা এমনিতেই আরহামের ভয়ে সিটিয়ে থাকে, তার ওপর তুমি আবার শুরু করেছো। আরহাম, বৌমাকে এত শাসন করিস না তো, এখনো ছোট। আব্বু, ও ছোট না, ও যথেষ্ট বড় হয়েছে। আর ভার্সিটিতে সে আমার ছাত্রী, সেখানে নিয়ম সবার জন্য সমান। আরহাম নাস্তা শেষ করে উঠে দাঁড়ালো। সে কারোর দিকে না তাকিয়ে সোজা বাইরে চলে গেল। আয়রার আগে গিজগিজ করতে লাগলো। সবার সামনে লোকটা তাকে এত অপমান করলো কেন? আয়রা দ্রুত নাস্তা শেষ করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। তাকেও রেডি হয়ে ভার্সিটিতে যেতে হবে। সে আরহামের গাড়িতে যাবে না, কারণ কেউ দেখে ফেলে সমস্যা হবে। সে রোজ রিক্সা করে ভার্সিটিতে যায়। আয়রা, একটু শুনে যাও। জি ভাবি, বলুন। এত রাগ করে থেকো না। তোমার দেবরজি বাইরে যেমনই হোক, ভেতরে কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। আয়রা কোনো কথা না বলে মুচকি হেসে নিজের ঘরে চলে গেল। সে জানে আরহাম তাকে ভালোবাসে, কিন্তু এই হিটলারি স্বভাবটা তার একদম সহ্য হয় না। সে দ্রুত রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটির গেটে পৌঁছাতে তানিশা আর মিতু তাকে ঘিরে ধরল। কি রে দোস্ত, এত দেরি করলি কেন? প্রথম ক্লাসটাই তো হিটলার স্যারের। আজ তোকে স্যার আস্ত রাখবে না, এমনিতেই তোর উপর স্যারের আলাদা রাগ আছে। তোরা একটু চুপ করবি?
আমার এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে। আয়রা আর তার বন্ধুরা ক্লাসরুমে গিয়ে বসলো। কিছুক্ষণ পরেই আরহাম ক্লাসে ঢুকলো। পুরো ক্লাসে পিতন নীরবতা রয়ে গেল। আরহামের ব্যক্তিত্ব এমন যে কেউ তার সামনে একটু শব্দ করার সাহস পায় না। আরহাম পড়ানো শুরু করলো। আয়রা আনমনে জানলার বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ আরহামের ডাকে তার চমক ভাঙলো। আয়রা, উঠে দাঁড়াও। জি স্যার। আমি এতক্ষণ কি পড়াচ্ছিলাম সেটা একটু বুঝিয়ে বলো তো। আয়রা ঢোক গিলল। সে তো কিছুই শোনেনি। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরহাম তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। পুরো ক্লাসের সামনে আয়রার খুব অপমান বোধ হচ্ছে। ক্লাসে মনোযোগ না থাকলে ক্লাসে আসার দরকার কি? বাইরে গিয়ে আড্ডা দিতে পারো। কালকের অ্যাসাইনমেন্ট করেছো? না স্যার, করা হয়নি। কালকের অ্যাসাইনমেন্ট আজকেই কমপ্লিট করে আমার ডেস্কে জমা দেবে। আর এখন ক্লাস থেকে বেরিয়ে যাও। আয়রার চোখের পানি চলে এলো। সবার সামনে আরহাম তাকে ক্লাস থেকে বের করে দিল। সে ব্যাগ নিয়ে দ্রুত ক্লাস থেকে বেরিয়ে গেল। তানিশার মিতু অবাক হয়ে তাকিয়ে রইল। আয়রা সোজা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। তার খুব কান্না পাচ্ছে। লোকটা এমন কেন? একটু তো ছাড় দিতেই পারে। আয়রা আর আগে নিজের ফোন বের করলো। তার একজন অনলাইন বন্ধু আছে যার সাথে সে তার সব কষ্ট শেয়ার করে। এই বন্ধুটা তাকে অনেক ভালো ভালো বুদ্ধি দেয়। আয়রা দ্রুত মেসেঞ্জারে ঢুকলো এবং ফেক আইডিতে মেসেজ করতে শুরু করলো। লোকটা একটা আস্ত জল্লাদ। আজ সবার সামনে আমাকে ক্লাস থেকে বের করে দিল। আমার খুব অপমান লেগেছে। আমি আর পারলাম না। এদিকে ক্লাস শেষে আরহাম নিজের কেবিনে এসে বসলো। সে পকেট থেকে নিজের ফোনটা বের করলো। তার একটা ফেক আইডি আছে যেখান থেকে সে প্রতিদিন আয়রার সাথে কথা বলে। সে দেখলো আয়রা তাকে মেসেজ করেছে। মেসেজগুলো পড়ে আরহামের ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে উঠলো। সে জানে আয়রা এখন খুব রেগে আছে, কিন্তু আয়রাকে এই শাসনটা না করলে সে পড়াশোনায় একদম মনোযোগ দেবে না। আরহাম দ্রুত রিপ্লাই দিল। এত মন খারাপ করো না। তোমার ওই জল্লাদ স্বামীকে আজ রাতে ভালো করে শায়েস্তা করবে। সে যা খেতে পছন্দ করে না, আজ রাতে তাকে জোর করে সেটাই খাওয়াবে। দেখবে তার মেজাজ কেমন খারাপ হয়। আয়রা মেসেজটা দেখে একটু হাসলো। তার অনলাইন বন্ধুটা আসলেই দারুণ, সব বুদ্ধি দেয়। আজ রাতে সে আরহামকে এমন একটা শাস্তি দেবে যে আরহাম বুঝবে আয়রাকে অপমান করার ফল কি। আয়রা মনে মনে একটা পরিকল্পনা করতে শুরু করলো। আর এদিকে আরহাম নিজের কেবিনে বসে আয়রার পরের মেসেজের জন্য অপেক্ষা করতে লাগলো। সে বেশ উপভোগ করছে আয়রার এই রাগ আর অভিমানগুলো। কথা বলবে না আমার সাথে একদম। তোমার সাহস কত? সবার সামনে আমাকে ক্লাস থেকে বের করে দিলে। পড়াশোনায় মনোযোগ না দিলে আমি শিক্ষক হিসেবে সেটাই করব যা করা উচিত। আর বাসায় আমরা স্বামী স্ত্রী হতে পারি, কিন্তু ভার্সিটিতে তুমি শুধুই আমার স্ত্রী। ওই শিক্ষাগিরি নিজের কাছে রাখো। আমি কাল থেকে আর তোমার ভার্সিটিতে যাব না। আরহাম আয়রার কথার কোনো উত্তর দিল না। সে তার ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ল। আয়রা ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। তার মাথায় এখন সে অপমানের দৃশ্যটা ঘুরছে। ভার্সিটির সবার সামনে ওই হিটলারটা তাকে অপমান করলো। এই বিয়েটা কেন যে হলো? আয়রার আব্বু ফারুক সাহেব আর আরহামের আব্বু রায়হান সাহেব ছোটবেলার বন্ধু। আয়রা খুব চঞ্চল আর অবাধ্য হয়ে যাচ্ছিল বলে ফারুক সাহেব সিদ্ধান্ত নিলেন তার বন্ধু রায়হানের সুশৃঙ্খল ছেড়ে আরহামের সাথে মেয়ের বিয়ে দেবেন। আয়রা অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু লাভ হয়নি। 3 মাস আগে তাদের বিয়ে হয়ে যায়। আয়রা ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকলো। তার একজন অনলাইন বন্ধু আছে। আইডির নাম শুধু অচেনা। ছেলে না মেয়ে আয়রা সেটাও ঠিকমতো জানে না, কিন্তু এই মানুষটার সাথে সে নিজের সব রাগ আর অভিমান শেয়ার করে। মানুষটা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে আর তাকে দারুণ সব বুদ্ধি দেয়। জানো, আজ ওই লোকটা আমাকে সবার সামনে অনেক অপমান করেছে। আমি তো পড়াশোনা করতে চাইনি, জোর করে বিয়ে দিয়ে এখন আবার শিক্ষক সেজেছে। আমার খুব রাগ লাগছে। মেসেজটা পাঠানোর কয়েক মিনিটের মধ্যেই অচেনা আইডির মানুষটা রিপ্লাই দিল। আমি তো আগেই বলছি ওকে শায়েস্তা করার জন্য তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে। ও কি খেতে সবচেয়ে বেশি ঘৃণা করে সেটা জানো? জানি। ও করল্লার তিতা একদম সহ্য করতে পারে না, আর কচুর শাকও খেতে চায় না। ব্যাস, এটাই তোমার সুযোগ। আজ রাতে খাবার টেবিলে এমন কিছু করো যাতে ও শান্তিতে খেতে না পারে। ওকে একটু রাগিয়ে দাও, দেখবে ও নিজেই পরে তোমার কাছে এসে নরম হবে। আয়রা মেসেজটা পড়ে মনে মনে হাসলো। আসলেই তো আরহামকে উচিত শিক্ষা দেওয়াটা এটাই সেরা উপায়। এই মানুষটা কিভাবে যে এত সুন্দর বুদ্ধি বের করে। আয়রা দ্রুত বিছানা থেকে উঠে ডাইনিং রুমের দিকে গেল। সেখানে সীমা ভাবি আর আম্মু সালমা বেগম রাতের খাবার গোছাচ্ছিলেন।
আয়রা গিয়ে আম্মুর পাশে দাঁড়ালো। আম্মু, আজকে আমি রান্না করতে পারি? অনেক দিন রান্না করি না, আমার খুব ইচ্ছে করছে। আরে কি বলিস তুই? রান্না করবি? তোর হাত তো আবার পুড়ে টুরে না যায়। তুই বরং টেবিলে প্লেটগুলো গুছিয়ে দে। ওর মন যখন চাইছে করতে দাও না আম্মু, আমি পাশে আছি তো, আমি সব ঠিকঠাক করে দেব, তুমি চিন্তা করো না। আয়রা রান্নাঘরে ঢুকে পড়লো। সে ইচ্ছাকৃতভাবে করলা ভাজি করলো আর অনেক বেশি ঝাল দিয়ে কচুর শাক রান্না করলো। সীমা ভাবে অবাক হয়ে দেখছিল, আয়রা এত ঝাল কেন দিচ্ছে। আয়রা, তুমি এত কাঁচামরিচ দিচ্ছ কেন? আরহাম তো এত ঝাল একদমই খেতে পারে না, ওর তো পেট খারাপ হয়ে যাবে। ভাবি, তুমি টেনশন করো না, আজ আমি স্পেশাল রেসিপিতে রান্না করছি। উনি আঙুল চেটে খাবে, তুমি দেখো। রাতের বেলা সবাই যখন খাবার টেবিলে বসলো, আয়রা খুব যত্ন করে আরহামের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। আরহাম প্রতিদিনের মতো গম্ভীর মুখে টেবিলে বসে আছে। বাহ, আজ তো আয়রা মা নিজের হাতে রান্না করেছে, দেখে খুব সুন্দর লাগছে। আমার তো এখনই ক্ষুধা বেড়ে গেল। আরহাম, তোর কপাল ভালো রে, বউ আজ তোর জন্য স্পেশাল রান্না করেছে। নে তাড়াতাড়ি খেয়ে বল কেমন হয়েছে। আরহাম প্লেটের দিকে তাকিয়ে দেখলো সেই জিনিসগুলোই আছে যা সে একদম পছন্দ করে না। সে একবার আর চোখে আয়রার দিকে তাকালো। আয়রা খুব নিষ্পাপ একটা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে, যেন সে কিছুই জানে না। আরহাম এক লোকমা কচুর শাক মুখে দিতেই ঝালে তার মুখ লাল হয়ে গেল, কিন্তু সে সবার সামনে কিছু বলতে পারছে না। সে পরপর কয়েক গ্লাস পানি খেয়ে নিল। কি ব্যাপার, রান্না কি ভালো হয়নি? আমি তো অনেক কষ্ট করে তোমার জন্য করলাম, তুমি খাচ্ছই না। রান্নাটা বেশ ভালো হয়েছে, তবে আজ আমার একটু পেট ভরা, তাই বেশি খেতে পারছি না। রাতের খাবার শেষ করে আরহাম যখন ঘরে ফিরল, আয়রা তখন জানালার পাশে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছিল। আরহাম আয়রার খুব কাছে গিয়ে দাঁড়ালো। আয়রা একটু ভয় পেল, কিন্তু নিজেকে শক্ত রাখলো। আরহাম হঠাৎ আয়রার হাত ধরে টান দিয়ে তাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। কি করছো? ছাড়ো আমাকে, লাগছে তো। রান্নাটা খুব মজার ছিল, তাই না? তুমি কি ভেবেছিলে আমি বুঝতে পারবো না এটা তোমার কাজ? আমি তো তোমার জন্যই এত কষ্ট করে রান্না করলাম, আর তুমি আমাকেই দোষ দিচ্ছ। আরহাম আয়রার কোমরে হাত রাখলো। আয়রা ছিটকে সরে যেতে চাইলো, কিন্তু আরহাম তাকে শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আয়রার হার্টবিট বেড়ে গেছে। আরহাম আয়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে লাগলো, এই শাস্তির বদলে তোমাকে একটি স্পেশাল পুরস্কার দেওয়া উচিত আমার। আরহাম আয়রার ঘাড়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আয়রা লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। আরহামের এই হঠাৎ করে রোমান্টিক হয়ে যাওয়ার আয়রাকে সবসময় বিভ্রান্ত করে দেয়। লোকটা বাইরে এত কড়া, কিন্তু ঘরের ভেতর আসলে সে ঠিক কেমন সেটা আয়রা আজও বুঝে উঠতে পারেনি। পরদিন সকালে ভার্সিটিতে যাওয়ার পথে আয়রা রিকশায় বসে তানিশার সাথে কথা বলছিল। তানিশা আয়রার সবচেয়ে কাছের বান্ধবী। কি রে, কাল রাতের মিশন সাকসেসফুল? স্যারের কি অবস্থা? কি আর সাকসেসফুল হবে, লোকটা তো উল্টো আমাকে জব্দ করে দিয়েছে। আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে এমন সব কথা বলল যে আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। তানিশার মিতু খিলখিল করে হেসে উঠল। তারা ক্যাম্পাসে পৌঁছে দেখলো সজীব আর মিতু মিলে নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। সেখানে একটা বড় লিফলেট লাগানো, আসছে সপ্তাহে ভার্সিটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়রা, তুই তো খুব ভালো নাচিস, তুই এবার নাম দে না। ইচ্ছা তো আছে রে, কিন্তু ওই হিটলার স্যার কি আর রাজি হবে? সে তো বলবে এইসব করলে পড়াশোনার ক্ষতি হয়। বিকেলে বাসায় ফেরার পর আয়রা দেখলো বাড়ির লিভিং রুমে সবাই বসে আড্ডা দিচ্ছে। আরহামের দাদি মরিয়ম বেগম আর আয়রার নানা শফিক সাহেব তর্কে মেতেছেন। তাদের তর্কটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে। ওগো সাহেব, শোনো, আমার নাত বউকে তোমরা বেশি শাসন করো না, ও তো কচি মেয়ে, একটু আড্ডু দুষ্টুমি করবে। আরে বেআইন, আপনি বুঝবেন না, মেয়েদের একটু শাসনে না রাখলে একদম মাথায় উঠে যায়। আয়রা আম্মু, এদিকে এসো তো। আয়রা নানার কাছে গিয়ে বসলো। সেখানে আয়রার ফুপু সাদিয়া আর তার মেয়েও রিয়াও ছিল। রিয়া আরহামকে আগে থেকেই পছন্দ করত, তাই আয়রার সাথে তার সম্পর্কটা খুব একটা ভালো না। সে সবসময় আয়রাকে খোঁচা দিয়ে কথা বলে। কিরে আয়রা, আরহাম ভাইয়ের সাথে তোর সংসার কেমন চলছে?
ভাইয়া তো খুব গম্ভীর, স্বাধীন বই আর ল্যাপটপ নিয়ে থাকে। তোর সাথে কথা টথা বলে তো নাকি? ভাইয়া মানে কি? উনি তো এখন তোর দুলা ভাই, আর আমাদের কথা নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। তুই নিজের পড়াশোনায় মন দে। আয়রার কড়া উত্তর শুনে রিয়া মুখ কালো করে বসে রইল। আয়রা বুঝতে পারছে এই বাড়িতে তার অনেক আপন মানুষ আছে, আবার কিছু মানুষ তাকে একদমই সহ্য করতে পারে না। সে নিজের ঘরে গিয়ে আবার তার সে অচেনা অনলাইন বন্ধুকে মেসেজ দিল। ভার্সিটিতে একটা কালচারাল প্রোগ্রাম হবে, আমি সেখানে নাচ করতে চাই, কিন্তু আমার ওই জল্লাদ স্বামীটাকে রাজি করানোর উপায় কি? সে তো সরাসরি না করে দিবে। সরাসরি রাজি করাতে গেলে ও মানা করবে। তুমি ওকে সোজা পথে না গিয়েও উল্টো পথে ম্যানেজ করো। তুমি ওকে চ্যালেঞ্জ করো, বলো যে তুমি এই প্রোগ্রামে ফার্স্ট হতে পারবে। ছেলেদের ইগোতে লাগলে তারা খুব তাড়াতাড়ি রিয়েক্ট করে। ও যখন দেখবে তুমি খুব কনফিডেন্স, তখনও তোমাকে আর বাধা দেবে না। আয়রা ভাবলো বুদ্ধিটা একদম খারাপ না। এই অচেনা বন্ধুটা আসলেই ছেলেদের সাইকোলজি খুব ভালো বোঝে। রাতে আয়রা আরামের রুমে ঢুকলো। আরাম তখন তার ল্যাপটপে ভার্সিটির কিছু কাজ করছিল। চোখে চশমা পরা আরামকে দেখতে খুব সিরিয়াস লাগছে। আয়রা গিয়ে আরামের সামনে চেয়ারে বসলো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি ভার্সিটির ওই কালচারাল প্রোগ্রামে ডান্স করব। অসম্ভব, পড়াশোনার ক্ষতি হবে, সামনে সেমিস্টার ফাইনাল, আর এখন এসব নাচাগানা করার কোনো দরকার নেই। আমি পারমিশন দেব না। তুমি আসলে ভয় পাচ্ছ তাই না? তুমি জানো আমি যদি একবার স্টেজে উঠি তাহলে সবাই আমার প্রশংসা করবে। তুমি চাও না তোমার বউ সবার সামনে নিজের ট্যালেন্ট দেখাক। তুমি হচ্ছ একটা ব্যাকডেটেড মানুষ। আমি মোটেও ব্যাকডেটেড না, আর আমি ভয়ও পাচ্ছি না। তুমি নাচতে চাইলে নাচতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যদি তুমি এই প্রতিযোগিতায় প্রথম হতে না পারো, তাহলে তোমাকে আমার একটা শাস্তি মাথা পেতে নিতে হবে। কোনো আপত্তি করতে পারবে না। রাজি? আর একটু ঘাবড়ে গেল। লোকটা কি আবার শাস্তির কথা ভাবছে কে জানে, কিন্তু হাল ছাড়ার পাত্রী সে নয়। সে বুক ফুলিয়ে বলল, ঠিক আছে রাজি, আমি ফার্স্ট হব, তুমি দেখো। আরহাম মুচকি হাসলো। আয়রা ঘর থেকে বেরিয়ে যেতেই আরহাম চশমাটা খুলে টেবিলে রাখলো। তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। আয়রা নিজের ঘরে গিয়ে খুব খুশিতে সে অচেনা বন্ধুকে মেসেজ দিল যে তার প্ল্যান কাজ করেছে। আর ওদিকে আরহাম ল্যাপটপ বন্ধ করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আকাশের চাঁদের দিকে তাকিয়ে সে আপন মনে হাসলো। আয়রাকে নিয়ে তার অনেক বড় পরিকল্পনা আছে, যা এই মেয়েটা ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। তুমি কি সারা রাত এভাবে আমার দিকে তাকিয়ে থাকবে নাকি ঘুমাবে? আমার ঘুম আসছে না, আর তুমিও তো ঘুমাচ্ছ না। আমার কাল সকালে অনেকগুলো ক্লাস আছে, আর তোমারও তো নাচের প্র্যাকটিস শুরু করার কথা। আমি ঠিকই প্র্যাকটিস করব, তুমি ওইসব নিয়ে টেনশন করো না। আমি ফার্স্ট হয়ে তোমাকে দেখিয়ে দেব। দেখা যাক কে কাকে কি দেখায়। তবে একটা কথা মনে রেখো, পড়াশোনায় কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। তুমি সব সময় শুধু পড়াশোনা আর শাসন নিয়েই থাকো, তোমার কি আর কোনো কাজ নেই? আরহাম আয়রার দিকে পাশ ফিরে শুলো। আয়রা একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আরহাম তার হাত ধরে নিজের দিকে টেনে নিল। আয়রার বুক ধুকধুক করতে শুরু করেছে। এই লোকটার চোখের দিকে তাকালে সে সবসময় কেন এমন নার্ভাস হয়ে যায়। আরহাম আয়রার খুব কাছাকাছি এসে তার কানের কাছে ফিসফিস করে বলতে শুরু করলো, আমার বউকে শাসন করা ছাড়া আমার আর কি কাজ থাকতে পারে? তুমি তো জানো, তুমি দুষ্টামি করলে আমার মেজাজ কেমন খারাপ হয়। আমাকে ছাড়ো, আমি এখন ঘুমাবো, আমার কাল অনেক কাজ আছে। আমি তো তোমাকে ধরে রাখিনি, তুমি নিজেই তো আমার দিকে তাকিয়েছিলে। আয়রা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। আরহাম মুচকি হেসে নিজের চোখ বন্ধ করলো। সকালবেলা ভার্সিটিতে এসে আয়রা সোজা কমন রুমে চলে গেল। সেখানে তানিশা আর মিতু আগে থেকে বসে আড্ডা দিচ্ছিল। আয়রাকে দেখে তারা দুজন উঠে দাঁড়ালো। কিরে, তোর নাচের প্র্যাকটিসের কি খবর? হিটলার স্যার তোকে পারমিশন দিয়েছে? হ্যাঁ, অনেক কষ্টে পারমিশন পেয়েছি, কিন্তু একটা জঘন্য শর্ত জুড়ে দিয়েছে লোকটা। কি শর্ত দিয়েছে বলতো দেখি? তোর বরের মাথায় আবার কি নতুন বুদ্ধি এলো? বলেছে আমি যদি ফার্স্ট হতে না পারি তাহলে আমাকে তার একটা শাস্তি মাথা পেতে নিতে হবে। বাপ রে,
তোকে তো তাহলে জান প্রাণ দিয়ে প্র্যাকটিস করতে হবে, না হলে স্যার তোকে আস্ত রাখবে না। আয়রা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে আরহামের জেদ কতটা মারাত্মক। তারা তিনজন মিলে অডিটোরিয়ামের দিকে হাঁটা শুরু করলো। সেখানে সজীব আগে থেকে প্র্যাকটিস করছিল। সজীব খুব ভালো নাচতে পারে। আয়রা গিয়ে সজীবের সাথে কথা বলতে শুরু করলো। আয়রা, তুমি এবার ফাটিয়ে দিবে। আমি জানি তোমার নাচের স্টেপগুলো খুব সুন্দর। থ্যাঙ্কস সজীব, তুমি আমাকে একটু হেল্প করো। আমি কয়েকটা স্টেপ ঠিকমতো মেলাতে পারছি না। কোনো ব্যাপার না, এসো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। সজীব আয়রাকে নাচের একটা মুভমেন্ট দেখিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় অডিটোরিয়ামের দরজা খুলে ফাহিম আর আরহাম ভেতরে ঢুকলো। আরহামের চোখ সোজা আয়রা আর সজীবের দিকে পড়লো। আয়রা সজীবের হাত ধরে একটা স্টেপ বোঝার চেষ্টা করছিল। আরহামের চোখ আর শক্ত হয়ে গেল। ফাহিম বিষয়টা বুঝতে পেরে আরহামের কাঁধে হাত রাখলো। দোস্ত, ওরা তো প্র্যাকটিস করতেছে, তুই এত হাইপার হচ্ছিস কেন? শান্ত হ। আমি হাইপার হচ্ছি না, কিন্তু ভার্সিটির ভেতরে এসব হাত ধরাধরি করা আমার একদম পছন্দ না। আরে ভাই, ও তো তোর বউ, তাকে আর চুরি করে নিয়ে যাচ্ছে না। সজীব শুধু একটু দেখিয়ে দিচ্ছে। আরহাম কোনো কথা না বলে গটগট করে অডিটোরিয়াম থেকে বেরিয়ে গেল। আয়রা দূর থেকে আরহামের ওই রাগী চেহারাটা দেখে কিছুটা ঘাবড়ে গেল। সে জানে আজ বাসায় গেলে তার কপালে অনেক কষ্ট আছে। ক্লাসে এসে আয়রা বাসায় ফিরে নিজের ঘরে বসে ফোন হাতে নিল। সে খুব ভয়ে আছে। আরহাম কখন এসে কি শুরু করে, সে দ্রুত তার অনলাইন বন্ধু অচেনাকে মেসেজ দিল। আজ মনে হয় আমার রক্ষে নেই। আমার বর আজ আমাকে অন্য একটা ছেলের সাথে নাচের প্র্যাকটিস করতে দেখেছে। তুমি কি ছেলেটার খুব কাছাকাছি ছিলে নাকি জাস্ট নর্মাল প্র্যাকটিস করেছিলে? নর্মাল প্র্যাকটিসই তো করছিলাম, কিন্তু লোকটার তো সবকিছুতেই সন্দেহ আর রাগ। এখন আমি কি করব, আমাকে একটু বুদ্ধি দাও। তুমি একদম ঘাবড়াবে না। ও যদি রেগে থাকে তুমি উল্টো রাগ দেখাবে, বলবে আমি তো প্রতিযোগিতায় জেতার জন্যই এত কষ্ট করছি, তুমি তো আমাকে সাহায্য করো নাই, তাই অন্য কারো সাহায্য নিতে হয়েছে। বাহ, আইডিয়াটা তো দারুণ। আমি আজ ঠিক এইভাবেই কথা বলবো, দেখি সে কি করে। মেসেজটা পাঠিয়ে আয়রা একটু স্বস্তি পেল। এই অচেনা মানুষটার সাথে কথা বললে তার সব টেনশন দূর হয়ে যায়। এদিকে ড্রয়িং রুমে আজ অনেক মেহমান এসেছে। আয়রার চাচা কামাল আর চাচি ফতেমা বেড়াতে এসেছে, সাথে আয়রার নানি রাবেয়া বেগমও এসেছেন। পুরো বাড়ি একদম সরগম হয়ে আছে। রায়হান সাহেব আর কামাল সাহেব সোফায় বসে ব্যবসা নিয়ে কথা বলছেন। ভাইজান, আপনার ফ্যাক্টরির কাজ কত দূর এগোলো? অনেক দিন তো যাওয়া হয় না। আজ তো প্রায় শেষ দিকে। আরহাম তো ভার্সিটির থেকে এসে আবার ফ্যাক্টরির কাজেও সামলায়। ছেলেটা খুব পরিশ্রম করছে। আরহামের মতো ছেলে আজকাল দেখা যায় না। আয়রার কপাল খুব ভালো, এমন একটা স্বামী পেয়েছে। আয়রা ড্রয়িং রুমে এসে সবার সাথে সালাম বিনিময় করলো। রাবেয়া বেগম আয়রাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। এমন সময় আরহামের দাদি মরিয়ম বেগম সেখানে এলেন। দুই বেয়ান একসাথে হলে সারাদিন শুধু তর্ক আর গল্প চলতেই থাকে। ও বেআইন, কতদিন পর এলেন? আমাদের তো ভুলেই গেছেন মনে হয়। কি যে বলেন বেআইন, আপনাদের কি ভোলা যায়? আয়রাকে দেখতে মন চাইলো তাই চলে এলাম। আমার নাতনিকে আপনারা ভালো রেখেছেন তো? আমার নাত বউকে আমি চোখে চোখে রাখি, ওর কোনো অযত্ন হতে দেই না। আপনি একদম নিশ্চিন্ত থাকুন। এমন সময় রিয়া সেখানে হাজির হলো। সে আয়রার চাচি ফতেমার পাশে গিয়ে বসলো। রিয়া সবসময় আয়রাকে খোঁচা দেওয়ার সুযোগ খোঁজে, আর এত মানুষ আজ পেয়ে সে আবার শুরু করলো। চাচি জানেন, আয়রা তো এখন ভার্সিটিতে নাচের জন্য অনেক ব্যস্ত থাকে। সারাদিন প্র্যাকটিস আর প্র্যাকটিস। আরহাম ভাইয়া যে কিভাবে এসব সহ্য করে কে জানে। তাই নাকি আয়রা? তুই আবার কবে থেকে এসব শুরু করলি? আরহাম কিছু বলে না? আরহামেরই তো পারমিশন নিয়েছে চাচি, ও তো আমাকে অনেক সাপোর্ট করে, তাই না রিয়া? আয়রা রিয়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। রিয়া মুখ গোমরা করে বসে রইল। সীমা ভাবি ট্রেতে করে সবার জন্য চা আর নাস্তা নিয়ে এলেন। সীমা ভাবি খুব ভালো করে জানে রিয়া আয়রাকে হিংসা করে, তাই তিনি আয়রার পক্ষ নিয়ে কথা বলা শুরু করলেন। আয়রা তো খুব ভালো নাচে চাচি, ওর নাচ দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আরহাম তো ওর নাচ দেখতেই বেশি পছন্দ করে। আমার নাতনি সব কাজে পটু, ছোটবেলা থেকেই। ওর গুণের শেষ নেই।
সবাই যখন গল্পে মেতে আছে তখন আরহাম বাসায় ফিরল। তাকে খুব ক্লান্ত আর রাগী দেখাচ্ছিল। সে সবাইকে সালাম দিয়ে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। আয়রা বুঝতে পারলো আরহামের মুড এখনো ঠিক হয়নি। সে ধীর পায়ে আরামের ঘরের দিকে গেল। দরজা খুলে দেখলো আরাম শার্ট খুলছে। আয়রা একটু ইতস্তত করে ভেতরে ঢুকলো। তুমি আজ তাড়াতাড়ি চলে এলে যে, শরীর খারাপ নাকি? আমার শরীর নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমার ওই সজীবকে নিয়ে প্র্যাকটিস করো। তুমি এইভাবে কথা বলছো কেন? সজীব তো আমাকে জাস্ট একটা স্টেপ দেখিয়ে দিচ্ছিল। তুমি তো আমাকে সাহায্য করো না, তাই ওর কাছে শিখতে হচ্ছে। আমি সাহায্য করি না মানে? আমি কি তোমাকে বাধা দিয়েছি কখনো? আর ওই সজীবের সাথে এত মাখামাখি করার কি আছে? আমি কি নাচতে জানি না নাকি? আরহামের কথায় আয়রা অবাক হয়ে গেল। আরহাম নাচতে জানে? এটা তো সে কোনোদিনও শোনেনি। আরহাম এগিয়ে এসে আয়রার 2 হাত চেপে ধরল। তারপর তাকে নিজের খুব কাছে টেনে নিল। আয়রার নিঃশ্বাস আটকে আসছে। আরহামের চোখে সেই চেনা নেশার অধিকার বোধ কাজ করছে। তুমি আমাকে ছাড়ো, কেউ ঘরে চলে আসবে। দরজা খোলা। কেউ আসবে না, আর এলে দেখবে স্বামী স্ত্রী কথা বলছে। তুমি কি কাল থেকে ওই সজীবের কাছে যাবে নাকি আমি তোমাকে প্র্যাকটিস করাবো? তুমি কিভাবে প্র্যাকটিস করাবে? তুমি তো সব সময় গম্ভীর হয়ে থাকো। আরহাম আয়রার কোমরে হাত রেখে তাকে এক ঝটকায় নিজের সাথে মিশিয়ে নিল। আয়রার মাথা আরহামের বুকের ওপর গিয়ে পড়ল। আরহাম আয়রার কানের কাছে মুখ নিয়ে গভীর স্বরে বলতে শুরু করলো। তার উষ্ণ নিঃশ্বাস আয়রার শরীরে শিহরণ জাগিয়ে তুলেছে। আমি বাইরে গম্ভীর হতে পারি, কিন্তু আমার বউয়ের সাথে আমি কেমন হতে পারি সেটা তো তুমি এখনো ভালো করে দেখোনি। তুমি খুব খারাপ। তুমি সব সময় আমাকে এভাবে ভয় দেখাও। আমি ভয় দেখাই না, আমি শুধু বোঝাতে চাই তুমি কার বউ। অন্য কোনো ছেলে তোমার হাত ধরবে এটা আমি সহ্য করব না, সে প্র্যাকটিস হোক বা অন্য কিছু। আরহাম আয়রার গলার কাছে আলতো করে চুমু খেলো। আয়রা কেঁপে উঠে চোখ বন্ধ করে ফেললো। সে আরামের শার্টের হাতা খামচে ধরে আছে। আরহাম আয়রাকে পাজাকোলা করে কোলে তুলে নিল, বিছানায় বসালো আর লজ্জায় মাথা নিচু করে আরহাম তার পাশে বসে আয়রার থুতনি ধরে মুখটা উপরে তুললো। আজ রাতে আমি তোমাকে নাচের স্টেপগুলো বুঝিয়ে দেব, তারপর দেখব তোমার ওই সজীবের আর দরকার হয় কিনা। তুমি সত্যিই নাচতে পারো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার অনেক কিছুই তোমার এখনো অজানা রয়ে গেছে, আস্তে আস্তে সব জানতে পারবে। এখন যাও, সবার সাথে বসে গল্প করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়রা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তার হার্টবিট এখনো স্বাভাবিক হয়নি। এই লোকটার ভেতরে এত রোম্যান্স লুকিয়ে আছে, অথচ বাইরে সারাদিন এমন ভাব করে যেন হাসতেও ভুলে গেছে। আয়রা নিজের ঘরে গিয়ে আবার সেই অচেনা বন্ধুকে মেসেজ দিল। তোমার বুদ্ধিটা কাজে লেগেছে। ও নিজেই এখন আমাকে প্র্যাকটিস করাবে বলেছে। লোকটা আসলে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারে না। আমি তো আগেই বলেছিলাম, তুমি শুধু একটু সাহস করে কথা বলবে, দেখবে সব ঠিক হয়ে গেছে। তোমার বর আসলে তোমাকে নিয়ে অনেক পজিটিভ। আয়রা মেসেজটা পড়ে হাসলো। আসলেই আরহাম তাকে নিয়ে অনেক পজিটিভ। রাতের খাবার টেবিলে আজ অনেক আয়োজন করা হয়েছে। সালমা বেগম আর ফাতেমা চাচি মিলে অনেক পদের রান্না করেছেন। আরহাম চুপচাপ খাচ্ছে আর মাঝে মাঝে আর চোখে আয়রার দিকে তাকাচ্ছে। আয়রা খুব স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু আরহামের চাউনি তাকে বারবার নার্ভাস করে দিচ্ছে। আরহাম, তোর ফ্যাক্টরির নতুন প্রজেক্টের কি অবস্থা? সব ঠিক চলছে তো? হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে। কাল একটা মিটিং আছে, সেটা শেষ হলেই কাজ শুরু করে দেব। আরহাম, তুমি কিন্তু নিজের শরীরের দিকেও নজর দিবে। সারাদিন এত খাটনি করলে শরীর তো টিকবে না। আব্বু, আপনারা চিন্তা করবেন না, এখন তো ওর খেয়াল রাখার জন্য আয়রা আছে। আয়রা ঠিকই ওকে শাসন করে সোজা করে দেবে। সীমা ভাবির কথায় সবাই হেসে উঠলো। আয়রা লজ্জায় মাথা নিচু করে ফেললো। আরহাম টেবিলে বসে সবার সামনে টেবিলের নিচ দিয়ে আয়রার পায়ে হালকা করে পা ছোয়ালো। আয়রা চমকে উঠে আরহামের দিকে তাকালো। আরহাম একদম নির্বিকার মুখে খাবার খাচ্ছে, যেন কিছুই হয়নি। আয়রার আগে ফুটতে লাগলো, কিন্তু কিছুই বলতে পারলো না। রাতের খাওয়া শেষ, সবাই যখন নিজের ঘরে চলে গেল, আয়রা আরহামের ঘরে ঢুকলো। আরহাম ল্যাপটপে কাজ করছিল। টেবিলের নিচে ওই অসভ্যতামি করার কি দরকার ছিল? সবাই যদি দেখে ফেলতো। নিজের বউয়ের সাথে একটু মজা করেছে, এতে অসভ্যতামি কোথায় দেখলে? আর কেউ তো দেখেনি। তুমি দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছ।
ভার্সিটিতে এক রূপ আর বাসায় আরেক রূপ। আমি তোমাকে বুঝতেই পারি না। আরহাম ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। সে ধীর পায়ে আয়রার দিকে এগিয়ে আসতে লাগলো। আয়রা একটু একটু করে পেছোতে পেছোতে দেওয়ালের পিঠ থেকে দাঁড়ালো। আরহাম 2 হাত দিয়ে দেয়াল আটকে আয়রাকে বন্দি করে ফেললো। আমাকে বোঝার জন্য তোমাকে আরো অনেক কাছে আসতে হবে। আয়রা, তুমি কি সেই পারমিশন আমাকে দেবে? তুমি সরে দাঁড়াও, আমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি না বললে শেখাবে। প্র্যাকটিস তো হবেই, কিন্তু তার আগে আমার কিছু পাওনা আছে, সেটা মিটিয়ে দাও। আরহাম আয়রার ঠোঁটের খুব কাছে চলে এলো। আয়রা এবার আর কোনো বাধা দিল না। সে বুঝতে পারছে ওই রাগী মানুষটার প্রতি তারও এক অদ্ভুত মায়া তৈরি হয়ে গেছে। আরহামের স্পর্শে আয়রার শরীরের সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে যাচ্ছে। রাতের নিস্তব্ধতায় দুজনের ভালোবাসার একটা মিষ্টি খুনসুটি এক নতুন অধ্যায়ের সূচনা শুরু করলো। সকাল হয়ে গেছে, আর কত ঘুমাবে? ওঠো এবার। উফা, একটু ঘুমাতে দাও না। কাল রাতে তো তুমি আমাকে ঘুমাতেই দাওনি, এত বক বক করে। আমি আবার কি করলাম? তুমি নিজেই তো গল্প করছিলে আর নাচের স্টেপ নিয়ে এত কথা বলছিলে। এখন দোষ আমার? এত বকবক কে করে? তুমি তো আমাকে ভয় দেখিয়ে সারা রাত জাগিয়ে রাখলে। আমি তো ভেবেছিলাম তুমি আস্ত একটা জল্লাদ। আরহাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম লাগাচ্ছিল। আয়রার কথা শুনে সে মুচকি হাসলো। আয়রা বিছানায় বসে চোখ কচলাচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পর আয়রাকে একদম ছোট বাচ্চাদের মতো লাগে। আরহাম ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে গেল। সে আয়রার কপালে পড়া এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। আয়রা আরহামের স্পর্শে চোখ মেলে তাকালো। আরহামের চোখে এক অদ্ভুত মায়া আছে যা আয়রাকে বারবার দুর্বল করে দেয়। আমি জল্লাদ হতে পারি, কিন্তু আমার বউয়ের জন্য আমি কি হতে পারি সেটা তো তুমি কাল রাতেই দেখেছো। তুমি খুব অসভ্য হয়ে গেছো। ভার্সিটিতে গেলে তো একদম সাধু বাবা থাকো, আর বাসায় আসলে অন্য রূপ। ভার্সিটিতে আমি শিক্ষক, সেখানে আমাকে গম্ভীর থাকতেই হবে, আর তুমিও সেখানে আমার ছাত্রী, এটা যেন মনে থাকে। আরহাম কথাগুলো বলে ওয়াশরুমের দিকে চলে গেল। আয়রা মুখ ভেঙচি কাটলো। এই লোকটার মুড কখন যে কেমন থাকে সেটা বোঝা খুব মুশকিল। আয়রা দ্রুত ফ্রেশ হয়ে নিচে ডাইনিং রুমে গেল। আজ বাড়িতে অনেক মেহমান, তাই সকাল থেকে বেশ হইচই চলছে। সীমা ভাবি আর সালমা বেগম মিলে নাস্তা বানাচ্ছেন। আয়রা গিয়ে তাদের সাথে হাত লাগালো। আরে আয়রা, তুমি এত সকালে উঠে পড়লে কেন? কাল রাতে তো তোমার অনেক প্র্যাকটিস করার কথা ছিল। হ্যাঁ ভাবি, প্র্যাকটিস তো করেছি, কিন্তু জল্লাদের পাল্লায় পড়লে কি আর শান্তিতে ঘুমানো যায়? কি রে মা, তুই কার কথা বলছিস? আরহাম কি তোকে বকাবকি করছে নাকি? না আম্মু, বকবে কেন? আমি তো এমনিই বলছিলাম। আসলে ওর তো অনেক কাজ, তাই সকালে উঠতে হলো। এমন সময় রিয়া সেখানে এলো। রিয়ার হাতে একটা চায়ের কাপ। সে সোজা আরহামের ঘরের দিকে যাচ্ছিল। আয়রা রিয়াকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। কি রে রিয়া, তুই এত সকালে চা নিয়ে কোথায় যাচ্ছিস? আরাম ভাইয়ের তো সকালে লাল চা খাওয়ার অভ্যাস, তাই আমি নিজের হাতে বানিয়ে নিয়ে যাচ্ছি। তুই তো আর এসব পারবি না, তুই তো শুধু নাচানাচি নিয়েই আছিস। আমার বরের কি অভ্যাস আর কি অভ্যাস না, সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোরা তো দরদ দেখাতে হবে না। চাটা আমাকে দে, আমি দিয়ে আসছি। আয়রা রিয়ার হাত থেকে চায়ের কাপটা এক প্রকার ছিনিয়ে নিল। রিয়ার আগে গিজগিজ করতে করতে ডাইনিং টেবিলের চেয়ারে গিয়ে বসলো। সীমা ভাবি এই দৃশ্য দেখে মুখ টিপে হাসছেন। তিনি জানেন আয়রা এখন আর আগের মতো বোকা নেই। সে নিজের অধিকার ভালো করে বুঝে। আয়রা চা নিয়ে সোজা ড্রয়িং রুমে গেল। সেখানে রাইহান সাহেব, কামাল সাহেব আর শফিক নানা বসে পেপার পড়ছেন। দাদু ভাই, আয়রা তোমার নাচ কেমন চলছে? আরাম তোমাকে সাহায্য করছে তো, নাকি শুধুই শাসন করে? নানা ভাই, আরহাম আমাকে অনেক সাপোর্ট করে। ও তো কাল রাতে আমাকে নাচের অনেকগুলো স্টেপ শিখিয়ে দিল। বাহ, আরহাম তো দেখি ব্যবসাচি হয়ে গেল। পড়াশোনা, ব্যবসা, আবার নাচও জানে। ছেলেটার কোনো তুলনা হয় না। আয়রা মুচকি হেসে আরামের ঘরের দিকে গেল। আরাম তখন ল্যাপটপে কাজ করছে। আয়রা চায়ের কাপটা টেবিলের ওপর রাখলো। তোমার ওই পেতনি শালিকা তোমার জন্য চা বানিয়ে আনছিল, আমি মাঝপথ থেকে নিয়ে এলাম। রিয়াকে পেতনি বলছো কেন? ও তো ভালোই চা বানায়, আর তুমি তো আমার জন্য কোনোদিন নিজ হাতে চা বানালে না।
ও আচ্ছা, তোমার তাহলে ওই পেতনির হাতের চা খুব পছন্দ। ঠিক আছে, কাল থেকে ওকে বলবো তোমার রুমে এসে চা দিয়ে যেতে। আয়রা রাগে গাল ফুলিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। আরহাম খপ করে আয়রার হাত ধরে তাকে নিজের দিকে টেনে নিল। আয়রা আরহামের বুকের ওপর গিয়ে পড়ল। আরহামের একটা হাত আয়রার কোমরে শক্ত করে বাঁধা। তুমি কি এত সহজে আমাকে অন্য কারো হাতে তুলে দেবে? আমি তো জানতাম তুমি অনেক পজিটিভ। আমাকে ছাড়ো, আমি নিচে যাব, সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছে। কেউ কিছু বলবে না, তুমি বরং এই চাটা নিজে একটু খেয়ে তারপর আমাকে খাওয়াও। আমি তোমার ছোঁয়া ছাড়া চা খাবো না। আরহামের এই রোমান্টিক কথায় আয়রার সব রাগ পানি হয়ে গেল। সে কাপ থেকে এক চুমুক চা খেয়ে কাপটা আরহামের ঠোঁটের কাছে ধরলো। আরহাম আয়রার চোখের দিকে তাকিয়ে চাটুকু শেষ করলো। এই লোকটার চোখের চাউনি এত গভীর যে আয়রার মনে হয় সে যেন ভেতর ডুবে যাচ্ছে। কিছুক্ষণ পর সবাই নাস্তা করতে বসলো। বাড়ির দারোয়ান রহিম চাচা ভেতরে এলো। খালাম্মা, গেটে একটা পার্সেল আসছে আরহাম বাবার নামে। আচ্ছা রহিম ভাই, তুমি পার্সেলটা ড্রয়িং রুমে রেখে দাও, আরহাম খেয়ে উঠে দেখবে। নাস্তা শেষ করে আয়রা পার্সেলটা খুললো। সেখানে খুব সুন্দর একটা নীল রঙের শাড়ি আর ম্যাচিং করা কিছু গয়না। আয়রা অবাক হয়ে শাড়িটা দেখছে। শাড়িটা এত সুন্দর যে চোখ ফেরানো যায় না। আরহাম পাশ ফিরে যাওয়ার সময় একটু দাঁড়ালো। শাড়িটা কালচারাল প্রোগ্রামের দিন পরবে, তোমাকে এই নীল রঙে খুব মানাবে। আর শাড়ির সাথে ওই গয়নাগুলো পরবে, কোনো উল্টাপাল্টা সাজ যেন না দেখি। তুমি এটা আমার জন্য এনেছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমি এত কিউট কবে থেকে হলে? আমি সবসময় কিউট, তুমি শুধু দেখতে পাওনি। এখন রেডি হয়ে নাও, ভার্সিটিতে যেতে হবে। আজ তোমার ফাহিম স্যারের স্পেশাল ক্লাস আছে, দেরি হলে সেও তোমাকে বের করে দেবে। আয়রা খুশিতে লাফিয়ে উঠলো। সে দ্রুত রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য বের হলো। গেটের কাছে যেতেই রহিম চাচা সালাম দিল। আয়রা মা, শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আরহাম বাবা নিজে কাল রাইতে আমারে দিয়া বাজার থেকে আনাইছে। তাই নাকি? রহিম চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আয়রা রিকশায় উঠে বসলো। তার মন আজ খুব ফুরফুরে। ভার্সিটিতে পৌঁছে সে কমন রুমে তানিশা আর মিতুর সঙ্গে দেখা করলো। কি রে দোস্ত, তোর মুখ তো আজ একদম চকচক করছে, ব্যাপার কি? হিটলার স্যার কি রোমান্টিক কিছু করেছে নাকি? যা বুঝেছি, স্যার তোকে নাচের পারমিশন দিয়ে মন জয় করে নিয়েছে। আয়রা তো এখন স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তোরা একটু চুপ থাকবি? সারাদিন শুধু উল্টো পাল্টা কথা। তোদেরকে একটা কথা বলার ছিল। আরহাম আমাকে কাল প্রোগ্রামের জন্য একটা নীল শাড়ি কিনে দিয়েছে। শাড়িটা এত সুন্দর, তোরা দেখলে পাগল হয়ে যাবি। বলিস কি, হিটলার স্যার শাড়ি কিনে দিয়েছে? ভাই, এই লোকের ভিতরে তো একটা রোমান্টিক হিরো লুকিয়ে আছে। ফাহিম স্যারের ক্লাস শুরু হবে। ফাহিম স্যার আরহামের খুব ভালো বন্ধু, কিন্তু ক্লাসে এসে কড়া। আয়রা মনোযোগ দিয়ে ক্লাস করছিল, এমন সময় সজীব পেছন থেকে আয়রাকে একটা চিরকুট দিল। আয়রা চিরকুট খুলে দেখলো সেখানে লেখা, ক্লাস শেষে অডিটোরিয়ামে এসো, নাচের প্র্যাকটিস আছে। আয়রা চিরকুটটা ব্যাগে লুকিয়ে রাখলো। ক্লাস শেষে সে অডিটোরিয়ামে গেল। সজীব সেখানে আগে থেকে অপেক্ষা করছিল। আয়রা, তুমি কালকের স্টেপগুলো বাড়িতে প্র্যাকটিস করেছিলে? আজ কিন্তু আমাদের ফাইনাল রিহার্সাল। হ্যাঁ সজীব, আমি প্র্যাকটিস করেছি। তুমি মিউজিক ছাড়ো, আমি দেখাচ্ছি। সজীব মিউজিক প্লে করলো। আয়রা নাচতে শুরু করলো। সে কাল রাতে আরামের শেখানো স্টেপগুলো খুব সুন্দর করে করলো। সজীব অবাক হয়ে আয়রার দিকে তাকিয়ে আছে। আয়রার নাচের মধ্যে একটা অদ্ভুত ছন্দ চলে এসেছে যা আগে ছিল না। ওয়াও আয়রা, তুমি এত এক রাতেই অনেক ইমপ্রুভ করেছো। তোমাকে এই স্টেপগুলো কে শেখালো? আসলে আমার একটু পরিচিত একজন আমাকে সাহায্য করেছে। তুমি চিন্তা করো না, আমরা এবার ফার্স্ট হবই। এমন সময় অডিটোরিয়ামের দরজা খুলে আরহাম ভেতরে ঢুকলো। তাকে দেখে আয়রা আর সজীব দুজনেই চমকে গেল। আরহামের মুখ থমথমে। সে সোজা স্টেজের দিকে এগিয়ে এলো। সজীব একটু ঘাবড়ে গেল। স্যার, আপনি কিছু বলবেন? তুমি বাইরে যাও, আমার আয়রার সাথে কিছু জরুরি কথা আছে। সজীব কোনো কথা না বাড়িয়ে দ্রুত অডিটোরিয়াম থেকে বেরিয়ে গেল। আরাম স্টেজ বেয়ে উপরে উঠলো। আয়রা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আরাম আয়রার খুব কাছে এসে দাঁড়ালো। আয়রা আরামের রাগী নিঃশ্বাস অনুভব করতে পারছে। তুমি সজীবকে এইভাবে বের করে দিলে কেন? আমরা তো প্র্যাকটিস করছিলাম। তুমি কি ভুলে গেছো কাল রাতে আমি তোমাকে কি বলেছিলাম? অন্য কোনো ছেলের সাথে এত কাছাকাছি
প্র্যাকটিস করা আমার পছন্দ না। কিন্তু কাল তো ফাইনাল প্রোগ্রাম, আমাকে তো প্র্যাকটিস করতেই হবে। তুমি তো সারাদিন ভার্সিটির কাজে ব্যস্ত থাকো, আমাকে কে শেখাবে? আরহাম কোনো কথা না বলে নিজের শার্টের হাতা ফোল্ড করলো। সে আয়রার হাত ধরে তাকে স্টেজের মাঝখানে নিয়ে গেল। তারপর সে নিজের ফোন থেকে নাচের মিউজিক প্লে করলো। আয়রা অবাক হয়ে দেখছে আরহাম কি করতে চাইছে। আরহাম আয়রার কোমরে হাত রাখলো আর আয়রার একটা হাত নিজের কাঁধে রাখলো। আমি তোমাকে শেখাবো, এখন আমার সাথে সাথে স্টেপগুলো মেলাও, আর যদি একটা ভুল হয় তাহলে তোমার খবর আছে। তুমি এখানে নাচবে? কেউ যদি দেখে ফেলে তাহলে তো তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। এই অডিটোরিয়ামে এখন কেউ আসবে না, আমি বাইরে দারোয়ানকে বলে দিয়েছি। আর আমার বউয়ের সাথে নাচতে আমার কোনো মান সম্মান যাবে না। তুমি শুধু মিউজিকের দিকে মনোযোগ দাও। আরহাম আর আয়রা একসাথে নাচতে শুরু করলো। আরহামের স্টেপগুলো এত পারফেক্ট যে আয়রা অবাক না হয়ে পারলো না। আরহাম আয়রাকে শূন্যে ভাসিয়ে এক চক্কর ঘুরিয়ে নিয়ে নিচে নামালো। আয়রার হার্টবিট এত দ্রুত হচ্ছে যে সে ঠিকমতো শ্বাস নিতে পারছে না। আরহামের শরীরের ঘ্রাণ আয়রাকে পাগল করে দিচ্ছে। এই রাগী মানুষটার ভেতরে এত প্রতিভা লুকিয়ে আছে সেটা আয়রা আজ নিজের চোখে দেখছে। নাচ শেষ হওয়ার পর আরহাম আয়রাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। আয়রা আরহামের শার্ট খামচে ধরে হাঁপাচ্ছে। কাল স্টেজে ঠিক এভাবেই নাচবে। তোমার নাচ দেখে যেন সবাই মুগ্ধ হয়ে যায়। আর ওই সজীবের থেকে দূরে থাকবে, এটা আমার শেষ কথা। তুমি এত ভালো নাচতে পারো, আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি। তুমি আমাকে আগে বলনি কেন? আমার সব কথা তোমাকে একদিনে বলে দিলে তুমি তো আমাকে আর ভয় পাবে না। একটু সাসপেন্স তো থাকতেই হবে। আরহাম আয়রার কপালে একটা চুমু দিয়ে স্টেজ থেকে নেমে গেল। আয়রা সেখানে দাঁড়িয়ে আরহামের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই লোকটার জন্য তার বুকের ভেতরে একটা অদ্ভুত ব্যথা কাজ করছে। রাতে বাসায় ফেরার পর আয়রা খুব ক্লান্ত ছিল। সে বিছানায় শুয়ে ফোন বের করলো। তার সেই অচেনা বন্ধুকে সব কথা বলার জন্য সে খুব উত্তেজিত। আয়রা দ্রুত মেসেঞ্জারে ঢুকলো। জানো আজ কি হয়েছে? আমার বরটা আজ আমাকে ভার্সিটির অডিটোরিয়ামে একা পেয়ে নিজেই নাচ শিখিয়েছে। ও এত ভালো নাচে, আমি তো পুরো অবাক হয়ে গেছি। আমার তো মনে হচ্ছে আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি। আরহাম তখন নিজের স্টাডি রুমে বসে বই পড়ছিল। আয়রার মেসেজ দেখে সে হো হো করে হেসে উঠল। আয়রা তাকে ভালোবাসতে শুরু করেছে, এটা ভেবে তার বুকটা আনন্দে ভরে উঠল। সে নিজের ফেক আইডি থেকে রিপ্লাই দিল, বাহ, তোমার জল্লাদ স্বামী তো দেখি রীতিমতো রোমান্টিক হিরো হয়ে যাচ্ছে। তুমি তো খুব ভাগ্যবান, এমন একটা বর পেয়েছো। ভাগ্যবান কিনা জানি না, তবে লোকটার একটা আলাদা টান আছে। সে মাঝে মাঝে এত বোরিং হয়ে যায় যে আমার সব রাগ পানি হয়ে যায়। আবার মাঝে মাঝে এত রাগ দেখায় যে আমার ভয় লাগে। এটাই তো ভালোবাসা। তুমি ওর রাগের পিছনের ভালোবাসাটা বোঝার চেষ্টা করো, দেখবে তোমার সংসার খুব সুন্দর হবে। কালকের প্রোগ্রামের জন্য অনেক শুভকামনা রইল। তুমি কাল স্টেজ ফাটিয়ে দেবে। আয়রা মেসেজটা পড়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এই অচেনা মানুষটার কথাগুলো তার মনে অনেক সাহস জোগায়। আয়রা ফোনটা রেখে দিল। এমন সময় আয়রার ফোনে একটা কল এলো। আয়রা স্ক্রিনে তাকিয়ে দেখলো তার আব্বু ফারুক সাহেব কল দিয়েছেন। আয়রা দ্রুত কলটা রিসিভ করলেন। আব্বু কেমন আছো তুমি? আম্মু কেমন আছো? আমরা ভালো আছি মা, তুই কেমন আছিস? আরহাম তোকে ভালো রেখেছে তো? তুই কোনো দুষ্টামি করছিস না তো? আমি খুব ভালো আছি আব্বু। আরহাম আমার অনেক খেয়াল রাখে, তুমি চিন্তা করো না। কাল আমার ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, আমি সেখানে নাচ করব। তোমরা কি আসবে? না রে মা, কাল আমার একটু জরুরি কাজ আছে। তবে তোর আম্মু আর তোর খালা হয়তো যেতে পারে। তুই ভালোভাবে প্র্যাকটিস কর আর আরহামের কথা মতো চলবি, ও খুব ভালো ছেলে। আয়রা আপুর সাথে কথা বলে ফোনটা রেখে দিল। সে মনে মনে ভাবলো আরাম আসলে খুব ভালো ছেলে, কিন্তু এই কথাটা সে আরামকে কখনোই বুঝতে দেবে না, তাহলে আরামের অহংকার আরো বেড়ে যাবে। আয়রা নিজের নীল শাড়িটা আলমারি থেকে বের করে বুকে জড়িয়ে ধরলো। কাল সে এই শাড়ি পরে এমন নাচ নাচবে যে আরহামের চোখ কপালে উঠে যাবে। আরহাম স্টাডি রুম থেকে বেরিয়ে আয়রার ঘরে এলো। আয়রা শাড়িটা বুকে জড়িয়ে চোখ বন্ধ করে আছে। আরহাম দরজার কাছে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখলো। তার ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি ফুটে উঠলো। সে জানে কালকের প্রোগ্রামটা আয়রার জীবনের সেরা একটা দিন হতে চলেছে, আর সে সবসময় আয়রার এই আনন্দের কারণ হয়ে থাকতে চায়।
তুমি ওঠো এবার, সকাল হয়ে গেছে। আজ আমার জীবনে অনেক বড় একটা দিন। আর একটু ঘুমাতে দাও। কাল রাতে তোমার টেনশন সামলাতে গিয়ে আমার নিজেরই ঘুম হয়নি। আমি মোটেও টেনশন করিনি, আমি শুধু বলেছিলাম স্টেজে উঠলে আমার কেমন লাগবে, সবাই কি আমার নাচ পছন্দ করবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি উঠছি। তুমি রেডি হওয়া শুরু করো। আজ কিন্তু তোমাকে ওই নীল শাড়িতে একদম পরীর মতো লাগতে হবে। তুমি দেখবে আজ সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে, তুমি শুধু হিংসা করবে আর মনে মনে জ্বলবে। আমার বউয়ের দিকে কেউ তাকালে আমি হিংসে করব না, বরং তাদের চোখ উপড়ে নেব। এটা তুমি খুব ভালো করেই জানো। আরহাম উঠে আয়রার খুব কাছে এসে দাঁড়ালো। আয়রার কোমরে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নিল। আয়রার মুখ লজ্জায় লাল হয়ে উঠল। আরহাম আয়রার কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। আয়রা বিছানায় বসে রইল। লোকটার ভালোবাসা প্রকাশের ভঙ্গি সবসময় এত তীব্র হয় যে আয়রার বুক কেঁপে ওঠে। কিছুক্ষণ পর আয়রা শাড়ি পরার জন্য সীমা ভাবির রুমে গেল। সীমা ভাবি তখন নিজের শাড়ি গুছিয়ে রাখছিলেন। আয়রা, তুমি শাড়িটা নিয়ে এসেছো, আমি এখনই তোমাকে পরিয়ে দিচ্ছি। দেখবে আরহাম তো বটেই, ভার্সিটির সব ছেলে তোমার প্রেমে পড়ে যাবে। ভাবি তুমিও না, আরহাম শুনলে আমাকে আস্ত রাখবে না। এমনিতেও সজীবের উপর অনেক রেগে আছে। আরহাম রাগ করলেও ভেতরে ভেতরে খুব খুশি হবে। তুমি দাঁড়াও, আমি তোমাকে একদম নতুন বউয়ের মতো সাজিয়ে দিচ্ছি। আরহামের চোখ আজ আর তোমার দিক থেকে সরবেই না। সীমা ভাবি খুব যত্ন করে আয়রাকে নীল শাড়িটা পরিয়ে দিলেন। শাড়ির সাথে ম্যাচিং করা গয়না আর গাঢ় চোখে কাজল। আয়রাকে আয়নায় দেখে সে নিজেই মুগ্ধ হয়ে গেল। নিজের ড্রয়িং রুমে সবাই বসে অপেক্ষা করছে। আজ আয়রার আম্মু হালিমা বেগম আর খালাও এসেছেন। আয়রা নিচে নেমে সবার সাথে সালাম বিনিময় করলো। আমার মেয়েটাকে আজ কার নজর লাগে কি জানে, এত সুন্দর লাগছে ওকে, আমার তো নিজেরই চোখ ফেরাতে ইচ্ছে করছে না। আমার নাতনিকে কারোর নজর লাগবে না, আমি ওর জন্য আগে থেকে দোয়া পড়ে ফু দিয়ে দিয়েছি। ও আজ সবার সেরা হবে। ও কিন্তু আমার নাত বউ, ওকে আমি চোখে চোখে রাখবো। আমার নাত বউয়ের দিকে কেউ খারাপ নজরে তাকালে আমি তার চোখ গেলে দেব। মায়েরা, আজ তুমি স্টেজে আগুন লাগিয়ে দিবে। আমার বিশ্বাস তুমি ফার্স্ট হবে আর আমাদের সবার মুখ উজ্জ্বল করবে। একদম ঠিক কথা। আমাদের আইরা কোনো কিছুতে হারতে জানে না। ও ছোটবেলা থেকে সবকিছু প্রথম হয়ে এসেছে। শুধু সাজলেই আর ফার্স্ট হওয়া যায় না, নাচতেও জানতে হয়। দেখা যাক স্টেজে গিয়ে ও কী করে। আর ভার্সিটির প্রোগ্রামে তো আরও অনেক ভালো ভালো মেয়ে থাকবে। রিয়া, তুই তো চুপ করবি? সারা দিন শুধু উল্টাপাল্টা কথা বলিস। আয়রা, তুই ওর কথায় একদম কান দিস না। তুই অনেক ভালো করবি, আমরা সবাই তোর সাথে আছি। আয়রা মুচকি হাসলো রিয়ার কথায়। সে আর এখন কষ্ট পায় না। আরাম উপর থেকে নিচে নেমে এলো। আয়রাকে নীল শাড়িতে দেখে সে সিঁড়িতেই থমকে দাঁড়ালো। তার চোখ আয়রার উপর আটকে আছে। আরহামের এই মুগ্ধ দৃষ্টি আয়রার চোখ এড়ালো না। আয়রা লজ্জায় মাথা নিচু করে ফেললো। আরহাম নিজেকে একটু সামনে নিয়ে সবার সামনে এসে দাঁড়ালো। আব্বু, আমি বের হচ্ছি, ভার্সিটিতে অনেক কাজ আছে। ফাহিম আমাকে অনেকক্ষণ ধরে কল করছে, আমি এখনই না গেলে সমস্যা হবে। তুই আয়রাকে সাথে নিয়ে যা, ও তো একা রিকশায় শাড়ি সামলে যেতে পারবে না, আর ওর তো অনেক জিনিসপত্রও আছে। আমি তো আয়রাকেই সাথে নিয়ে যাব। আয়রা, তুমি তাড়াতাড়ি গাড়িতে গিয়ে ওঠো, দেরি করলে জ্যামে পড়ে যাব। আচ্ছা আমি যাচ্ছি। আম্মু, তুমি আর খালা কিন্তু সময় মতো চলে আসবে। আমি তোমাদের জন্য অপেক্ষা করব। তোমরা না এলে আমার খুব খারাপ লাগবে। তুই চিন্তা করিস না, আমার ঠিক সময়ে পৌঁছে যাব। তুই কি ভালোভাবে প্র্যাকটিস কর। গাড়িতে ওঠার পর আরাম কোনো কথা বলছে না। সে শুধু ড্রাইভ করছে আর চোখে আয়রাকে দেখছে। আয়রা বুঝতে পারছে আরহাম তাকে দেখছে, কিন্তু সে ইচ্ছে করে বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আরহাম নীরবতা ভাঙল। শাড়িটা পরার পর তোমাকে যে এত সুন্দর লাগবে সেটা আমি আগে বুঝতে পারিনি। মনে হচ্ছে আমি আমার নিজের বউয়েরই প্রেমে পড়ে যাচ্ছি। আমি তো এমনিতেই সুন্দর, তুমি তো সেটা কখনো মানতে চাও না। এই যা, আজ তো সবাই আমার প্রশংসা করবে।
আমি মানি বলেই তো আমার এত ভয় হয়। এতগুলো মানুষের সামনে তুমি নাচবে, আমার তো মনে হচ্ছে প্রোগ্রামটা ক্যান্সেল করে দেই আর তোমাকে বাসায় আটকে রাখি। একদম এই কথা বলবে না, আমি অনেক কষ্ট করে প্র্যাকটিস করেছি। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি আজ নাচবই। আচ্ছা বাবা, ক্ষতি করব না, কিন্তু স্টেজে ওঠার আগে আমার সাথে একবার অডিটোরিয়ামের পেছনে দেখা করবে, এটা আমার নির্দেশ। আয়রা মাথা নেড়ে হ্যাঁ বলল। ভার্সিটিতে পৌঁছানোর পর তানিশা আর মিতু দৌড়ে আয়রার কাছে এলো। আয়রাকে দেখে তারা দুজনই হাঁ হয়ে গেল। দোস্ত, তোকে তো আজ পুরোই নায়িকা লাগছে। হিটলার স্যারের চয়েস এত ভালো, সেটা তো আগে জানতামই না। স্যার তো দেখি একদম পারফেক্ট জিনিস কিনেছে। আজ তো ক্যাম্পাসের সব ছেলে চোখ তোর দিকেই থাকবে। স্যার আজ শিওর অনেক ছেলেকে সাসপেন্ড করবে। তুই তো আজ সবার মাথা খারাপ করে দিবি। তোরা একটু চুপ করবি? আমার এমনিতেই অনেক নার্ভাস লাগছে। চল গ্রিন রুমে যাই, সজীব মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। গ্রিন রুমে সজীব আগে থেকেই ছিল। আয়রাকে দেখে সেও মুগ্ধ হয়ে গেল, কিন্তু সজীব আরহামের ভয়ে আয়রার খুব বেশি কাছে এলো না। সে একটু দূর থেকে কথা বলতে শুরু করলো। আয়রা, তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি রেডি তো? একটু পরে কিন্তু আমাদের নাম ঘোষণা করবে, তুমি কিন্তু একদম ভয় পাবে না। হ্যাঁ সজীব, আমি রেডি, তুমি টেনশন করো না, আমরা ভালোই করব। আমি সব স্টেপ মনে রেখেছি। ফাইম স্যার গ্রিন রুমে এলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য। ফাইম স্যার খুব হাসি খুশি মানুষ। আয়রা, তুমি কি আরহামের সাথে দেখা করেছো? ও তো তোমাকে অডিটোরিয়ামের পেছনে খুঁজছে, ওর মনে হয় জরুরি কোনো কথা আছে। না স্যার, আমি তো এখানে ছিলাম, আমি এখনই যাচ্ছিলাম। আপনি একটু সজীবকে সময় দিন। আয়রা দ্রুত অডিটোরিয়ামের পেছনের অন্ধকার করিডোরে গেল। সেখানে আরহাম দাঁড়িয়েছিল। আয়রাকে আসতে দেখে আরহাম তাকে হাত ধরে টেনে একটা পিলারের আড়ালে নিয়ে গেল। আরহাম আয়রার খুব কাছাকাছি এসে দাঁড়ালো। আয়রার বুক ধকধক করছে। কি করছো? কেউ দেখে ফেলবে, আমাকে ছাড়ো, আমার নাম ঘোষণা করবে এখন। আমাকে তো স্টেজের কাছে যেতে হবে। কেউ দেখবে না, আর দেখলেও আমার কিছু যায় আসে না। আমি শুধু তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি, যেটা খুব জরুরি। কি কথা? তাড়াতাড়ি বলো, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। তুমি এভাবে তাকালে আমি নার্ভাস হয়ে যাই। স্টেজে গিয়ে তুমি শুধু আমার চোখের দিকে তাকিয়ে নাচবে, অন্য কারো দিকে একদম তাকাবে না। আমি প্রথম সারিতে বসে থাকব, তুমি শুধু আমাকেই দেখবে। আরহাম আয়রার কপালে একটা চুমু দিল, আর আয়রার ঠোঁটের কোণে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো। আয়রা চোখ বন্ধ করে ফেললো। আরহামের এই পাগলামিগুলো আয়রাকে নেশার মতো গ্রাস করে। আরহাম আয়রাকে ছেড়ে দিয়ে সোজা অডিটোরিয়ামের দিকে চলে গেল। আয়রা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নিজের শ্বাস স্বাভাবিক করে স্টেজের দিকে পা বাড়ালো। একটু পরেই আয়রার নাম ঘোষণা করা হলো। আয়রা স্টেজে উঠলো। পুরো অডিটোরিয়াম হাততালিতে ফেটে পড়লো। প্রথম সারিতে আরহাম আর তার আব্বু রায়হান সাহেব, আয়রার আম্মু হালিমা বেগম আর খালা বসে আছেন। আয়রা আরহামের চোখের দিকে তাকালো। আরহাম তাকে চোখের ইশারায় সাহস দিল। মিউজিক শুরু হওয়ার সাথে সাথে আয়রা নাচতে শুরু করলো। তার প্রতিটা স্টেপ এত নিখুঁত আর সুন্দর ছিল যে পুরো অডিটোরিয়াম মন্ত্রমুগ্ধের মতো দেখছিল। আয়রার নীল শাড়ির আঁচল বাতাসে উঠছিল, আর আরহামের চোখে ছিল এক অন্যরকম মুগ্ধতা। নাচ শেষ হওয়ার পর সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। আরহাম নিজের জায়গা থেকে উঠে আয়রার দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। আয়রা লজ্জায় দ্রুত স্টেজ থেকে নেমে গ্রিন রুমে চলে এলো। দোস্ত, তুই ফাটিয়ে দিয়েছিস। আজ তো তুই শিওর ফার্স্ট হবি। তোর নাচ থেকে আমি নিজেই তো কাঁদো কাঁদো হয়ে গেছি। আমি তো স্যারের দিক থেকে চোখ ফেরাতেই পারছিলাম না। স্যার তো পুরো তোর দিকে হাঁ করে তাকিয়েছিল, মনে হচ্ছিল স্যার এখনই স্টেজে উঠে তোকে জড়িয়ে ধরবে। কিছুক্ষণ পর রেজাল্ট ঘোষণা করা হলো। আয়রা প্রথম পুরস্কার জিতেছে। আয়রার খুশিতে চোখে পানি চলে এলো। সে স্টেজে গিয়ে পুরস্কার নিল। আরহাম নিজেই তাকে মেডেল পরিয়ে দিল। মেডেল পরানোর সময় আরহাম আয়রার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলল, যা শুনে আয়রার গাল লাল হয়ে গেল। বাসায় চলো, তারপর তোমার সেই শাস্তির বদলে আমি আমার স্পেশাল পুরস্কারটা বুঝে নেব। আজ রাতে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। রাতে বাসায় ফেরার পর সবাই খুব খুশি। রায়হান সাহেব সবার জন্য মিষ্টি নিয়ে এসেছেন। হালিমা বেগম আয়রাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন।
আমার মেয়েটা আজ আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। আমি খুব খুশি। তুই আজ অনেক বড় কাজ করেছিস মা। আমি তো আগে বলেছিলাম আমার নাতনির কোনো তুলনাই হয় না। ও তো আমাদের বংশের নাম বড় করলো। আয়রা, তুমি যাও এবার, নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। সারাদিন অনেক ধকল গেছে, তুমি অনেক টায়ার্ড হয়ে আছো। প্রথম হয়েছে তো কি হয়েছে, ভার্সিটির প্রোগ্রামে ফার্স্ট হওয়া কি এতই কঠিন নাকি? এর জন্য এত আদিক্ষেতা করার কি আছে? তুই আবার শুরু করলি রিয়া। তুই তো কোনো দিন এসব পারবি না, তাই হিংসে করিস। আয়রা, তুই জামা আর যা, ওর কথায় মন খারাপ করিস না। আয়রা নিজের ঘরে গিয়ে দেখলো পুরো ঘরটা গোলাপ ফুল দিয়ে সাজানো। আয়রা অবাক হয়ে গেল। আরহাম পেছন থেকে এসে আয়রাকে জড়িয়ে ধরলো। আয়রা আরহামের বুকের স্পর্শে কেঁপে উঠল। তুমি ঘরটা এত সুন্দর করে সাজিয়েছো, আমি তো ভাবতেই পারছি না তুমি এত সময় কখন পেলে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি জিতলে আমি তোমাকে একটা স্পেশাল পুরস্কার দেব, আর আমার বউয়ের জন্য আমি সব ম্যানেজ করতে পারি। কিন্তু শর্ত তো ছিল আমি হারলেই তুমি শাস্তি দিবে। আমি তো জিতেছি, তাহলে পুরস্কার তো আমার পাওয়ার কথা। তুমি তো উল্টো কথা বলছো। তুমি জিতেছো বলেই তো আমি তোমাকে সবচেয়ে দামি পুরস্কারটা দিতে চাই, আর সেটা হলাম আমি নিজে। আজ আমি পুরোপুরি তোমার। আরহাম আয়রাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। আয়রার শ্বাস ভারী হয়ে আসছে। আরহাম আয়রার শাড়ির পিনগুলো খুব সাবধানে খুলতে শুরু করলো। আয়রা লজ্জায় নিজের মুখ হাত দিয়ে ঢেকে ফেললো। আরহাম আয়রার হাত দুটো সরিয়ে তার চোখে চোখ রাখলো। তার চোখের দৃষ্টিতে আজ এক তীব্র অধিকার বোধ আর ভালোবাসা মিশে আছে। আজ আর কোনো বাধা নয় আয়রা, আজ তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। আমাকে আজ নিরাশ করো না। তুমি লাইটটা বন্ধ করে দাও, আমার খুব লজ্জা লাগছে। আমি তোমার দিকে তাকাতে পারছি না। না, আজ কোনো লাইট বন্ধ হবে না। আমি আমার বউয়ের এই সুন্দর রূপটা প্রাণ ভরে দেখতে চাই। আমি এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি। আরহাম আয়রার ঠোঁটে গভীর একটা চুমু দিল। আয়রা প্রথমে একটু শক্ত হয়ে থাকলেও ধীরে ধীরে নিজেকে আরহামের কাছে সঁপে দিল। আরহামের উষ্ণ স্পর্শ আয়রার শরীরে এক শিহরণ জাগিয়ে তুলল। নীল শাড়িটা বিছানার এক কোণে পড়ে রইল। আরহাম আয়রার ঘাড়, গলা আর বুকে আলতো করে আদর করতে শুরু করলো। আয়রার মুখ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে এলো। রাতের নিস্তব্ধতায় দুজনের এই মিলন তাদের ভালোবাসাকে এক নতুন পূর্ণতা দিল। আরহাম আয়রাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে তাকে ভালোবাসার সাগরে ভাসিয়ে নিয়ে গেল। সব বাধা ভয় আজ দূর হয়ে গেল। দুজনের মাঝে শুধু এক গভীর অনুভূতি কাজ করছে। অনেকক্ষণ পর আয়রা আরহামের বুকে মাথা রেখে শুয়ে আছে। আরহাম আয়রার চুলে বিলি কেটে দিচ্ছে। আয়রা খুব শান্ত আর তৃপ্ত। তার মনে হচ্ছে সে আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তুমি এত রোমান্টিক সেটা আমি আগে বুঝতে পারলাম না। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? তুমি তো আগে কখনো এমনটা করনি। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি আমার সেই পিচ্চি ছাত্রী, যাকে আমি প্রথম দিন থেকেই নিজের বউ বানানোর স্বপ্ন দেখেছি। আমি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তুমি আমাকে আগে কেন বলনি? আমি তো তোমাকে শুধু ভয়ই পেতাম। আমি ভাবতাম তুমি আমাকে জোর করে বিয়ে করেছো। সব কথা বলে দিলে কি আর এই মজাটা পেতাম? তুমি তো আমার শাসনও খুব উপভোগ করো, তাই না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আয়রা মুচকি হেসে আরহামের বুকে একটা হালকা কামড় বসিয়ে দিল। আরহাম একটু আহ শব্দ করে ওঠে। আয়রাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আয়রা আরহামের বুকের উপর থেকে ফোনটা নিল। সে তার অচেনা বন্ধুকে মেসেজ করতে চাইলো। আজ তার জীবনের সবচেয়ে খুশির দিন। সে তার সব খুশি ওই বন্ধুটাকে শেয়ার করতে চায়। সে দ্রুত মেসেঞ্জারে ঢুকলো। জানো, আজ আমি প্রোগ্রামে ফার্স্ট হয়েছি। আজ আমার বর আজ আমাকে অনেক ভালোবেসে লোকটা একদম অন্যরকম হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি দুনিয়ার সবচেয়ে সুখী মেয়ে। সে আমাকে এত আদর করছে যে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আয়রা মেসেজটা পাঠিয়ে ফোনটা টেবিলে রেখে দিল। সে আরামের দিকে তাকিয়ে দেখলো আরাম চোখ বন্ধ করে হাসছে। আয়রা বুঝতে পারলো না আরাম কেন হাসছে। সে আরামের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। আর ওদিকে আরাম ল্যাপটপে ব্যাগে রাখা অন্য ফোনটায় মেসেজ ঢোকার একটা হালকা শব্দ হলো, যা আয়রা শুনতে পেল না।
আরহাম মনে মনে ভাবলো আয়রাকে সে সবসময় এভাবেই আনন্দে রাখবে, আর এই অচেনা বন্ধুর পরিচয়টা আরো কিছুদিন এভাবেই গোপন থাকবে। এই খেলাটা সে আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে চায়। তুমি হাসছো কেন? আমি কি কোনো মজার কথা বলেছি? তুমি কি আমার কথা শুনে হাসছো? না, আমি এমনিতেই হাসছি। আমার বউটা আজ এত খুশি সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। ঘুমাও এবার, কাল সকালে আবার ভার্সিটি আছে। কাল আমি ভার্সিটি যাব না। আমি কাল সারাদিন শুধু ঘুমাবো, আর তুমিও কাল কোথাও যাবে না, আমার কাছে থাকবে। এটা আমার নির্দেশ। আচ্ছা বাবা, তাই হবে। আমি কাল তোমার কাছেই থাকবো। এখন শান্ত হয়ে ঘুমাও, আমার খুব ঘুম পাচ্ছে। আয়রা আরহামের আরো কাছে ঘেঁষে শুলো। রাতের এই মিষ্টি পরিবেশে আয়রা আর আরহামের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হলো। আয়রা এখনো পুরোপুরি নিশ্চিত যে এই রাগী শিক্ষক আসলে তাকে কতটা গভীরভাবে ভালোবাসে। এই রাতের মধুর স্মৃতি আয়রা সারা জীবন মনে রাখবে। তুমি এত সকালে উঠে পড়েছো? আমাকে তো একবার ডাকতে পারতে। তুমি কাল রাতে অনেক টায়ার্ড ছিলে, তাই আর ডাকিনি, শান্তিতে ঘুমাতে দিয়েছি। তুমি খুব পচা। তুমি নিজে উঠে সব কাজ করছো আর আমি এখানে ঘুমাচ্ছি। আম্মু দেখলে কি বলবে? আম্মু কিছু বলবে না। আম্মু জানে আমার বউ কাল অনেক বড় একটা কাজ করেছে, তাই তার বিশ্রাম দরকার। আয়রা বিছানা থেকে উঠে আরহামের কাছে গেল। আরহাম আয়রাকে দেখে মুচকি হাসলো। আয়রার চুলগুলো এলোমেলো হয়ে আছে। আরহাম আয়রার হাত ধরে তাকে নিজের কোলের ওপর বসালো। আয়রা লজ্জায় মুখ লাল করে ফেললো। আরহাম আয়রার ঘাড়ে মুখ গুজে দিল। আয়রার শরীরে একটা কাঁপুনি দিয়ে উঠলো। সে আরহামের চুলগুলো নেড়ে দিতে লাগলো। আরহাম আয়রাকে শক্ত করে জড়িয়ে ধরে তার গালে একটা চুমু দিল। ছাড়ো আমাকে, আমাকে নিচে যেতে হবে। সবাই আমার জন্য অপেক্ষা করছে। কেউ অপেক্ষা করছে না। আজ তুমি শুধু আমার কাছে থাকবে আর কোথাও যাবে না। তুমি দিন দিন খুব রোমান্টিক হয়ে যাচ্ছ। ভার্সিটিতে গেলে এই লোকটা একদম চেনাই যায় না। ভার্সিটিতে আমি শিক্ষক, আর এখানে আমি তোমার স্বামী। দুটো রূপ আলাদা হওয়াই তো স্বাভাবিক। আয়রা আরামের বুক থেকে উঠে ওয়াশরুমের দিকে দৌড় দিল। আরাম হাসতে হাসতে নিজের ল্যাপটপে কাজ করতে শুরু করলো। কিছুক্ষণ পর আয়রা ফ্রেশ হয়ে নিচে ডাইনিং রুমে গেল। আজ সকাল থেকেই বাড়িতে খুব আনন্দের পরিবেশ। রায়হান সাহেব খবরে কাগজ পড়ছেন, আর ফাহিম স্যার আজকে সকালে তাদের বাড়ি এসেছেন। আরে ফাহিম, তুমি এত সকালে এসেছো, খুব ভালো করেছো। আজ আমাদের সাথে নাস্তা করে যাবে। জি আঙ্কেল, আমি তো আরহামের কাছে একটা দরকারি ফাইল নিতে এসেছি, নাস্তা করেই যাব। আয়রা মা, তুই উঠেছিস? আয় বস, নাস্তা করে নে। কাল তোর অনেক ধকল গেছে। আয়রাকে আজ খুব সুন্দর লাগছে, একদম ফ্রেশ। আরহাম তো কাল রাতে ওকে অনেক বকাঝকা করেছে মনে হয়। তুমি আবার ওকে কেন খেপাতে শুরু করলে? ও এমনিতে আরহামকে খুব ভয় পায়। না ভাইয়া, আমি আরহামকে মোটেও ভয় পাই না। ও আমাকে বকা দেয়নি, ও খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো তো বলবেই। এখন তো শুধু বরের প্রশংসাই শোনা যায়। আগে তো সারাদিন বরের নামে বদনাম করতে। রিয়া, তুই একটু চুপ করে থাকবি? সারা দিন শুধু মানুষের পেছনে লাগা তোর স্বভাব। আয়রা, তুই ওর কথায় মন খারাপ করিস না। রিয়ার কথায় কেউ কান দিও না। ও বাচ্চা মানুষ, না বুঝে কথা বলে। আয়রামা, তুমি কিছু মনে করো না। না চাচা, আমি কিছু মনে করিনি। রিয়ার কথা আমার এখন আর গায়ে লাগে না। আমি জানি ও কেমন। এমন সময় আরহাম নিচে নেমে এলো। সে ফাহিমকে দেখে এগিয়ে গেল। ফাহিম আর আরহাম একসাথে সোফায় বসলো। আয়রা সবার জন্য নাস্তা বেড়ে দিচ্ছে। আরহাম আর চোখে আয়রার দিকে তাকাচ্ছে। আয়রা সেটা বুঝতে পেরেও না বোঝার ভান করছে। দোস্ত, তুই কাল যে ফাইলটা রেডি করেছিলি সেটা আমাকে দে। আজ ভার্সিটিতে ওটা সাবমিট করতে হবে। হ্যাঁ, ফাইলটা আমার স্টাডি রুমের ড্রয়ারে আছে। আয়রা, তুমি একটু আমার স্টাডি রুম থেকে নীল ফাইলটা এনে দাও তো। আচ্ছা, আমি এনে দিচ্ছি। তুমি ফাহিম ভাইয়ের সাথে কথা বলো। আয়রা আরামে স্টাডি রুমে গেল। বইয়ের তাকগুলো খুব সুন্দর করে সাজানো। আয়রা টেবিলের উপর ফাইলটা খুঁজলো, কিন্তু পেল না। সে টেবিলের ড্রয়ারটা টান দিল। সেখানে নীল রঙের ফাইলটা বন্ধ আছে। সেখানে নীল রঙের ফাইলটা রাখা আছে। ফাইলটা হাতে নিতেই হঠাৎ করে ভাইব্রেশন হলো। আয়রা খেয়াল করলো ড্রয়ারের একদম ভেতরে একটা পুরনো মডেলের ফোন রাখা আছে। আয়রা কৌতূহল বশত ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা মেসেজের নোটিফিকেশন জ্বলছে।
ফোনটায় কোনো লক দেওয়া ছিল না। আয়রা স্ক্রিনটা আনলক করতেই মেসেঞ্জারে একটা চ্যাট বক্স ওপেন হয়ে গেল। আয়রা মেসেজটা পড়ে পাথরের মতো জমে গেল। চ্যাট বক্সটা তার আর সেই অচেনা বন্ধুর। এটা কিভাবে সম্ভব? আয়রা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আয়রা মেসেজগুলো ওপর থেকে নিচে স্ক্রল করতে লাগলো। তার সব গোপন কথা, সব রাগ, সব অভিমান সে এই আইডিতে শেয়ার করছে। আর এই আইডিটা আরহামের ফোনে লগ ইন করা। তার মানে আরহামই হলো সেই অচেনা বন্ধু। আয়রার বুকটা ধক করে উঠল। সে এতদিন যাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু ভেবেছে, সে আসলে আরহাম। লোকটা তার সাথে এত বড় একটা নাটক করলো। আয়রার রাগে আর অভিমানে চোখে পানি চলে এলো। লোকটা আমার সাথে এত বড় প্রতারণা করলো, আমার সব ইমোশন নিয়ে খেলা করলো। আমি ওকে কিছুতেই ক্ষমা করব না। আয়রা ফোনটা আবার ড্রয়ারে রেখে সে চোখ মুছে নীল ফাইলটা নিয়ে নিচে চলে এলো। আরামের হাতে ফাইলটা দিয়ে সে নিজে সোজা নিজের ঘরে চলে গেল। আরাম বুঝতে পারলো আয়রার কিছু একটা হয়েছে, কিন্তু ফাহিম থাকায় সে কিছু বলতে পারলো না। ফাহিম চলে যাওয়ার পর আরাম আয়রার ঘরে গেল। আয়রা জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছে। আয়রা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে? আমার সাথে কোনো কথা বলবে না তুমি। আমার ঘর থেকে বেরিয়ে যাও। তুমি হঠাৎ এভাবে রেগে গেলে কেন? আমি কি কোনো ভুল করেছি? তুমি শুধু ভুল করনি, তুমি আমার সাথে অনেক বড় প্রতারণা করেছো। তুমি আমার ইমোশন নিয়ে খেলেছো। আমি তোমার ইমোশন নিয়ে খেলা করেছি মানে? তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আর নাটক করো না আরহাম। আমি তোমার ড্রয়ারে পুরনো ফোনটা দেখেছি। আমি সব জেনে গেছি। তুমি যে সেই অচেনা বন্ধু, সেটা আমার কাছে আর গোপন নেই। আরহামের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারলো তার এতদিনের গোপন রহস্য ফাঁস হয়ে গেছে। সে আয়রার কাছে গিয়ে তার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু আয়রা এক ঝটকায় তার হাতটা সরিয়ে নিল। আমাকে একদম ছোবে না, তুমি খুব স্বার্থপর। তুমি আমাকে ভয় দেখিয়ে আবার নিজেই আমাকে শায়েস্তা করার বুদ্ধি দিতে। আমি তোমাকে বন্ধু ভেবে আমার সব মনের কথা বলতাম, আর তুমি সেগুলো শুনে শুনে মনে মনে হাসতে। আয়রা, তুমি শান্ত হও। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। তুমি যেটা ভাবছো বিষয়টা তেমন নয়। আমি আর কিছুই বুঝতে চাই না। তুমি আমার সাথে মিথ্যা বলেছো। তুমি খুব খারাপ একটা মানুষ। আয়রা বিছানায় লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। আরাম খুব অসহায় বোধ করছে। সে আয়রার পাশে বসে আয়রার মাথায় হাত বুলিয়ে দিল। আয়রা এবার আর বাধা দিল না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরহাম শান্ত গলায় কথা বলতে শুরু করলো। আয়রা, আমি জানি আমি তোমার সাথে মিথ্যা বলেছি, কিন্তু আমার উদ্দেশ্য খারাপ ছিল না। তুমি আমাকে খুব ভয় পেতে। তুমি আমাকে শুধু তোমার রাগী শিক্ষক আর একজন জল্লাদ স্বামী মনে করতে। আমি চাইতাম তুমি আমাকে ভয় না পেয়ে আমার সাথে বন্ধু হয়ে যাও, কিন্তু তুমি আমার সাথে ঠিকমতো কথাই বলতে না। তাই বলে তুমি আমাকে মিথ্যা বলবে? তুমি তো আমাকে সব শিখিয়ে দিতে। কিভাবে তোমাকে শায়েস্তা করতে হবে, এটাও কি তোমার প্ল্যান ছিল? হ্যাঁ আয়রা, আমি চেয়েছিলাম তুমি আমার উপর অধিকার খাটাও। তুমি আমার সাথে রাগ করো, অভিমান করো। আমি তোমার ওই শাসনগুলো খুব উপভোগ করতাম। আমি চেয়েছিলাম তুমি আমাকে ভয় না পেয়ে মন থেকে ভালোবাসো। আমি তোমার রাগের পেছনের ভালোবাসাটা দেখতে চাইতাম। তুমি একটা আস্ত পাগল। তুমি আমাকে এত ভালোবাসো, আর আমি বোকার মতো তোমাকে শুধু জল্লাদ ভাবতাম। তুমি আমাকে আগে কেন বলনি? আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি যেভাবে ওই অচেনা বন্ধুর ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলে, আমার আর সাহস হয়নি সত্যিটা বলার। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আয়রা। আয়রা আরহামের কথাগুলো শুনে কান্না থামিয়ে দিল। সে বুঝতে পারছে আরহাম তাকে কতটা গভীরভাবে ভালোবাসে। আরহামের এই পাগলামির পেছনে শুধু তার জন্য অপরিসীম ভালোবাসা লুকিয়ে আছে। আয়রা আরহামের বুকে মাথা রাখলো। আরহাম আয়রাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুমি খুব পচা। তুমি আমাকে এত কাঁদিয়েছো, আমি তোমাকে একটা কঠিন শাস্তি দেব। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো বলবে না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু তোমার শাস্তি হলো আজ থেকে তুমি আর ওই অচেনা আইডিতে লগ ইন করবে না। তুমি এখন থেকে সরাসরি আমার সাথে কথা বলবে। একদম তাই হবে। আমার আর ওই আইডির কোনো দরকার নেই। এখন থেকে আমি শুধুই তোমার আরহাম। আরহাম আয়রার কপালে একটা দীর্ঘ চুমু দিল। আয়রা আরহামের বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের সব ভুল বোঝাবুঝির অবসান হলো। দুজনেই এখন একে অপরের কাছে পুরোপুরি স্বচ্ছ বিকেলবেলা।
ভার্সিটি যাওয়ার সময় আয়রা খুব সেজে গুজে নিচে এলো। আরহাম তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। আমার বউটাকে তো আজ একদম পরীর মতো লাগছে। আমি তো ভার্সিটিতে যেতেই চাই না, মনে হচ্ছে তোমাকে নিয়ে ঘরে বসে থাকি। একদম ফাজলামি করবে না, চলো ভার্সিটিতে যেতে হবে। আজ তানিশা আর মিতুকে সব সত্যি কথা বলবো। ওদেরকে সত্যি কথা বলবে ঠিক আছে, কিন্তু আমার মান সম্মান যেন না যায় সেটা খেয়াল রেখো। ভার্সিটিতে পৌঁছে আয়রা তানিশা আর মিতুর সাথে দেখা করলো। তারা তিনজনে মিলে কমন রুমে বসলো। কি রে আয়রা, আজ তোকে খুব খুশি খুশি লাগছে, ঘটনা কি? হিটলার স্যারের সাথে কি সব ঠিক হয়ে গেছে? ওর মুখ দেখেই তো বোঝা যাচ্ছে স্যারের সাথে খুব প্রেম চলছে। আমাদেরকে আর কিছু বলবে না? তোরা একটু চুপ করবি? আজ তোদের একটা বিশাল সত্যি কথা বলবো, যেটা শুনলে তোরা আকাশ থেকে পড়বি। কি এমন সত্যি কথা? তাড়াতাড়ি বল, আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে। আয়রা তানিশা আর মিতুকে আরহামের সেই অচেনা বন্ধু হওয়ার পুরো কাহিনী খুলে বলল। সব শুনে তানিশা আর মিতু হা হয়ে গেল। তারা বিশ্বাসই করতে পারছে না যে তাদের হিটলার স্যার এত রোমান্টিক আর এত বড় একটা নাটক করতে পারে। ভাই, আমি তো পুরো বিশ্বাস করতে পারছি না। হিটলার স্যার এত রোমান্টিক হতে পারে? স্যার তো পুরো সিনেমার হিরোদের মতো কাজ করছে। তুই খুব লাকি দোস্ত, এমন একটা পাগল প্রেমিক স্বামী পেয়েছিস। স্যার তোকে সত্যি অনেক ভালোবাসে। আয়রা খুব গর্ব করে হাসলো। সে জানে সে সত্যিই খুব লাকি। ভার্সিটি শেষে আয়রা আর আরহাম একসাথে বাসায় ফিরল। আজ রাতে তাদের বাড়িতে একটা বিশাল পারিবারিক ডিনারের আয়োজন করা হয়েছে। আয়রার নানা শফিক সাহেব আর নানি রাবেয়া বেগমও সেখানে উপস্থিত আছেন। দাদু ভাই, আরহাম, তোমার ফ্যাক্টরির কাজ কেমন চলছে? আর আয়রাকে সময় দিচ্ছ তো ঠিক মতো? জি নানা ভাই, সব ঠিক মতোই চলছে। আর আয়রাকে সময় না দিলে কি আর আমার রক্ষা আছে? ও তো আমাকে শাসন করে সোজা করে দেয়। আমার নাতনিটা খুব ভাগ্যবতী, তোমার মতো একটা স্বামী পেয়েছে। তোমরা সব সময় এভাবে সুখে থাকো। ও বিয়াইন, দেখছেন তো আমার নাতবু আর নাতনির কেমন ভাব। ওদের ভালোবাসা দেখে আমার নিজেরই তরুণ বয়সের কথা মনে পড়ে যাচ্ছে। আল্লাহ ওদের সব সময় হাসি খুশি রাখুক, এটাই আমার একমাত্র চাওয়া। আয়রা, তুই কিন্তু আরহামের কথা মতো চলবি আর পড়াশোনায় ফাঁকি দিবি না একদম। আবু তুমি চিন্তা করো না, আমি সব ঠিক মতো করবো। আরহাম আমাকে অনেক হেল্প করে। আয়রা, তুমি আজ রাতে আমাদের সবার জন্য একটা গান গাও। আজ তো খুশির দিন। হ্যাঁ আয়রা, তুমি একটা গান গাও। আরহাম তো তোমার গান খুব পছন্দ করে। সবাই আয়রাকে গান গাওয়ার জন্য জোর করতে লাগলো। আয়রা লজ্জায় লাল হয়ে গেল। আরহাম চোখের ইশারায় আয়রাকে সাহস দিল। আয়রা একটা খুব সুন্দর রোমান্টিক গান গাইতে শুরু করলো। তার মিষ্টি গলায় গান শুনে সবাই মুগ্ধ হয়ে গেল। আরহামের চোখে আয়রার জন্য এক অন্যরকম ভালোবাসা ঝরে পড়ছে। রাতের ডিনার শেষে সবাই খুব আনন্দে সময় কাটালো। রহিম চাচা বাড়ির গেট বন্ধ করে এসে সবাইকে সালাম দিল। আরহাম বাবা আর আয়রা মা, আপনারা সব সময় এভাবেই হাসি খুশি থাকবেন, এই দোয়া করি। রহিম চাচা, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। রাত অনেক গভীর হয়েছে। আয়রা নিজের ঘরে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। আরহাম পেছন থেকে এসে আয়রাকে জড়িয়ে ধরলো। আয়রা আরহামের বুকের স্পর্শে কেঁপে উঠল। আরহাম আয়রার ঘাড়ে মুখ গুজে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। আমার পিচ্ছি ছাত্রীটা আজ পুরোপুরি আমার বউ হয়ে গেছে। আমি খুব খুশি আয়রা। আর আমার রাগী শিক্ষকটা আজ আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি আরহাম। আমিও তোমাকে অনেক ভালোবাসি আয়রা। এই ভালোবাসা আমাদের সারা জীবন এইভাবেই অটুট থাকবে। আরহাম আয়রাকে নিজের দিকে ঘুরিয়ে তার ঠোঁটে একটা গভীর চুমু দিল। আয়রা নিজেকে আরহামের কাছে সঁপে দিল। রাতের নিস্তব্ধতায় তাদের দুজনের এই মিলন এক নতুন ভবিষ্যতের সূচনা করলো। সব বাধা, সব ভুল বোঝাবুঝি পার হয়ে তারা আজ একে অপরের পরিপূরক। গল্পের এখানে এক মিষ্টি আর রোমান্টিক পরিসমাপ্তি ঘটল। পাঠক এই জুটির ভালোবাসা আর দুষ্টুমি মনে রাখবে অনেক দিন।